আসিস ভাই? ও পাশ থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতা পালন করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে চাপা কণ্ঠে বলছে, ফোন কেন দিয়েছেন? তোর ভাই আমি, তোকে ফোন দিতে পারি না। ও পাশ থেকে তাচ্ছিল স্বরে বলে ওঠে, ভাই, তা কোথায় ছিলেন এতদিন আপনারা? এতদিন পর ভাইয়ের পরিচয় দিতে এসেছেন? মিনাজ কিছুক্ষণ নিশ্চুপ থাকে, নীরবতা ভেঙে বলেন, তুই কি আমাদের কথা মনে করিস কোনোদিন? তোকে ফোন দিলেও ধরতি না, এখন বলছিস তোর খবর নেইনি। নেওয়ার চেষ্টা করেছি আমি। আচ্ছা ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সব মিটমাট করে নিলে হয় না? আর বাবা তো... দেখো ভাই, একদম ওনার কথা আমাদের কাছে বলবে না। এই ডাকটা শুনলেই না আমার গা ঘিন ঘিন করে। ওনার চেহারাটা চোখে ভাসে, বিরক্ত লাগে আমার। আচ্ছা বলবো না, একটা কথা রাখবি? ও পাশের ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও বলে, কি? দেখ, পরের মাসের প্রথম সপ্তাহে মেহুর বিয়ে, আর কয়েকদিন আছে মাত্র। বলছি... মিনাজকের কথা শেষ হতে ও পাশ থেকে মইনুল হক অবাক কণ্ঠে বলে, মিহু মায়ের বিয়ে? আকত করা হয়েছিল, এখনো বাড়ি নিয়ে যাবে। ও পাশ থেকে ভাঙা কণ্ঠ শোনা গেল, ছোট্ট পুতুলটাও মনে হয় বড় হয়ে গেছে, তাই না ভাই? এপাশে মিনহাজ কিছু বলেন না। কিছুক্ষণ পর ও পাশ থেকে শোনা যায়, আমি চেষ্টা করব আসার, তবে না যাওয়ার সম্ভাবনাই বেশি। রাখি এখন। কথাটা বলে ও পাশ থেকে ফোন কেটে দেয়। মিনহাজ হক মুঠো ফোনটা নামিয়ে ইকবাল হকের দিকে তাকান। ইকবাল হক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবটা শোনার জন্য। মিনহাজ হক বুঝতে পেরে বলেন, না আসার সম্ভাবনা বেশি। কথাটা শুনে ইকবাল হক একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিনহাজ হক উঠে যেতে সেও উঠে নিজ কক্ষে চলে যান। রবসানরা বিকেলে চলে গেছিল। রাতের খাওয়া দাওয়ার জন্য সবাই নিচে নামতে মিনহাজ হক সবাইকে মইনুল হকের কথা বলেন। সবাই প্রথমে বেশ খানিকটা অবাক হলেও খুশি হন দ্বিগুণ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মিথিলা খুশি হয়ে বলে ওঠে, বাবা, ছোট চাচু আকাশ ভাইয়া সত্যি আসবে? মিথিলা কথা শুনে সবাই তাকায় ওর দিকে। মিনহাজ হক মৃদু হেসে বলেন, বললো তো আসতে পারে, দেখি কি করে। মিনহাজ হকের কথা শুনে মুহূর্তে মিথিলার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে, বুঝেছি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যেতে ইয়াস মিথিলার কাছে গিয়ে বলে, তোর আকাশ ভাইয়া আসছে শুনে বেশ খুশি হয়েছিলি দেখলাম। মিথিলা একবার ইয়াসের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তো খুশি হব না? প্রিয় মানুষ কতদিন পর দেশে আসবে, খুশি হব না বলো? মিথিলা এই বলে চেয়ার থেকে উঠে যায়। ইয়াস মিথিলার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, প্রিয় মানুষ। ধরণী জুড়ে অন্ধকার। শীতের প্রকটে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিথিলা দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো, 10:30 পেরিয়ে গেছে। দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। এদিকে যে কারো মনে সে ঝড় তুলে রেখেছে তার কোনো হদিশ নেই। ইয়াস পায়চারি করে একবার মিথিলার রুমের সামনে যাচ্ছে, আবার ঘুরে তার রুমে আসছে। নিম্নে 5-6 বার এভাবে ঘোরা শেষ তার। মিথিলা রুমের দ্বার হতে নিজের রুমের দিকে যাবে, সামনে মিহুকে দেখে থেমে যায় ইয়াস। মিহু ইয়াসকে পায়চারি করতে দেখে প্রশ্ন করলো, তুই এত রাতে এইভাবে পায়চারি করছিস কেন? ইয়াস মাথা চুলকে বলে, ওই এমনি একটু হাঁটছিলাম। মিহু আবার ব্রু কুচকে বলে, তাই বলে এই রাতে এইভাবে হাঁটছিস? এখনই ঘরে যাচ্ছিলাম। তুই যা, কোথায় যাচ্ছিলি? হ্যাঁ যা, ঘরে যা, আমি পানি নিতে আসছিলাম। আচ্ছা। মিহু চলে যেতে ইয়াস জোরে শ্বাস ফেলায়, নিজের রুমে চলে যায়। দরজা জানলার লাইট অফ করে শুয়ে যায়। মিনিট খানেক যেতে উঠে পড়ে বিছানা থেকে। তার মন তো কিছু জানতে চাচ্ছে। এই প্রশ্নের উত্তর না জানলে মনে হয় তার রাতে আর ঘুম হচ্ছে না। ইয়াস উঠে রুমের দরজা খুলে আবার মিথিলার রুমের সামনে যায়। কিছুক্ষণ কিছু একটা ভেবে দরজায় টোকা দেয়। প্রথমবারে মিথিলা দরজা না খুললেও পরের বার টোকা দিতে মিথিলা বিরক্ত মুখে দরজা খুলে দেয়। ইয়াসকে এ সময় দেখে বিরক্ত খেটে অবাক নয়নে তাকায়। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে ইয়াস ঘরে ঢুকে যায়। আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা ঘুরে তাকাতে প্রশ্নের সম্মুখীন হয়। ইয়াস বুকে হাত গুঁজে খানিকটা আগায় মিথিলার দিকে উত্তরের আশায়। মিথিলা ইয়াসকে একবার পর্যবেক্ষণ করে মনে মনে শয়তানি হাসে। বেটা বেটা থুবড়া খাইয়া পড়ছো তাইলে আমার প্রেমে। আহা, কি যে শান্তি লাগতেছে। এবার শুধু তোমার মুখ থেকে বের করানোর পালা। ও হে আমার প্রেমিক পুরুষ,
কবে তোমার মুখে মিষ্টি স্বরে শুনবো মিথু তোকে আমি অনেক ভালোবাসি। ইস, ভাবতেই তো মনটা নাচতেছে। এটা যেদিন ঘটবে সেদিন কি হবে? ইয়াস বিশাল ধমকে মিথিলার ভাবনার ছেদ ঘটে। ইয়াসের দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, রাত বিরেতে অন্যের ঘরে এসে এভাবে চিল্লাচ্ছ কেন? আজও তোকে আমি প্রশ্ন করেছি, তার উত্তর দে। মানে কি এত রাতে কি সব প্রশ্ন করছো? দিন কি চলে যাচ্ছিল নাকি? তুই বুঝবি না? বল, আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা গিয়ে বিছানার উপর বসে পড়ে। কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াস ভ্রুগুটাতে মিথিলা মিনমিনে স্বরে বলে, ছোটবেলা থেকেই তো আকাশ ভাইয়া আমার প্রিয়। আর আমি? মিথিলা চোখ তুলে ইয়াসের দিকে তাকায়। ইয়াস উত্তরে আশায় তাকিয়ে আছে। মিথিলার চোখ এদিক ওদিক ঘুরিয়ে কি বলবে ভাবে। বিছানা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, তুমিও তো আমার প্রিয় ভাইয়া। ইয়াস স্বস্তির শ্বাস ফেলে, ফের ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমি কেমন প্রিয় আর আকাশ কেমন প্রিয়? মানে দুজন কি সমান সমান? না তো। তাহলে? আকাশ ভাইয়া আমার বেশি প্রিয়, আর তুমি আকাশ ভাইয়ার থেকে একটু কম। আর কাকে বেশি ভালোবাসিস? মিথিলা এবার মাথা নিচু করে ঠোঁট টিপে হাসলো। কিছু বলতে যাবে তার আগে ইয়াস ওকে থামিয়ে বলে ওঠে, যা বলবি ভেবে চিন্তে বলবি। মিথিলা ইয়াসের কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে মুখ খুলে। দেখ আমি কিন্তু ভেবে বলতে বলছি তোকে। মিথিলা এবার বিরক্ত হয়। বিরক্ত নিয়ে বলে, আরে ধুর, আমাকে তো আগে বলতে দেবে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা বল। মিথিলা ইয়াসের দিকে কিছুটা আগায়। মিথিলাকে ওর দিকে আসতে দেখে ইয়াস ভুগোটায়। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে ঠুস করে ইয়াসের গালে একটা চুমু খায়। কোন দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়াস কিছুক্ষণ হতবিহল হয়ে দাঁড়িয়ে থাকে। হাতটা গালে ছুঁয়ে মিথিলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য কোথাকার, বেয়াদব হচ্ছে দিন দিন। ইয়াস বিড়বিড় করতে করতে চলে যায়। ইয়াস যেতে মিথিলা কম্বল থেকে মাথা উঁচু করে মুচকি হাসে। দরজা আটকানোর জন্য উঠে দাঁড়ায়। মুচকি মুচকি হেসে দরজাটা আটকাতে যাবে, সামনে ইয়াস এসে দাঁড়ায়। মিথিলা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। চোখ বড় বড় করে বলে, তুমি ভালো, তাহলে আমাকেই বাসিস তাই না? ভ্রু নাচিয়ে কথাটা বলে ইয়াস। উল্টো হাঁটে ধরে। মিথিলা ভেঙিয়ে বলে, বয়ে গেছে আমার তোমাকে ভালোবাসবো। তুমি ওই নীলকে নিয়ে থাকো যত সব। কথাটা বলে মিথিলা ঠাস করে দরজা আটকে দেয়। বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সকালের ব্যস্ততা নজরে পড়ল মিথিলার। কাজের পর সারা বাড়ি সকালে মুছে পরিষ্কার করে ফেলেছে, একদম ঝকঝক করছে। মিথিলার ড্রয়িং রুমেও কিছুকি মেরে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখেও মিহুর রুমের দিকে হাঁটা ধরলো। মিহুর রুমে আসতে দেখলো ইফা খাটের এক কোণে বসে চিমুচ্ছে। মিথিলা গিয়ে ইফাকে ধাক্কা মারে। ইরফা পড়ে যেতে নিয়েও পড়ে না। চোখ খুলে মিথিলাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। একে তো রুম ছাড়তে হয়েছে একজনের জন্য, এখন কি এখানেও শান্তি পাবো না? সকাল সকাল ইরফার এমন তিরিখ মেজাজ দেখে মিথিলা দু হাত দিয়ে ইরফার মাথায় বাতাস করতে থাকে। কয়েকটা ফুল দিয়ে বলে, কুল কুল বোন, কার জন্য তোর রুম ছেড়েছিস? তোর জামাই আসছে নাকি? জামাই না, আমার শত্রু আসছে, বিরক্তিকর। তোর শত্রু? ইফা কিছু না বলে ভেঙচি কাটে। মিথিলা এবার মিহুর কাছে যায়, প্রশ্ন করে, আপু কারা আসছে বলো তো? এত সাজসজ্জা কিসের? ছোট চাচুরা আসে। ও হ্যাঁ, আকাশ ভাইয়ারা আসছে। কবে, কখন? আরে আস্তে প্রশ্ন কর, আজ রাতের দিকে চলে আসবে, তাই বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। মিথিলা ইফার দিকে তাকায়, বাঁকা হেসে বলে, ইফা তুই তো এতদিন আকাশ ভাইয়ার রুমে ছিলি, তোকে আস্ত না গিললে হলো। আহা, কতদিন পর আমার শান্তি ফিরছে বল। হ্যাঁ, তুমি তো শান্তি পাবাই, এখন অশান্তিতে থাকতে হবে আমাকে। দূর, ভাল লাগে না। এই ইফা, তুই এখন কোথায় ঘুমাবি রে? তোমার মাথার উপর জায়গা দিবে। মিথিলা বাবা চেকা খেয়ে বলে, আমার মাথার উপরে কিভাবে ঘুমাবি? তবে আমার রুমের ফ্লোরে তোকে জায়গা দিতে পারি। তোর জায়গা তুই রাখ, শাকচুন্নি। শাকচুন্নি বললি না? আমার ফ্লোরেও তোর জায়গা হবে না, বেয়াদ্দব মহিলা। ইফা মিহুর দিকে তাকিয়ে রেখে বলে, মিহু আপু, তোমার এই খচ্চর বন্ডারে যাইতে বলবা আমার চোখের সামনে থেকে। মিহু আপু তুমিও বলে দাও, এত সকাল সকাল মেজাজ হাই হওয়া ভালো না। মিথিলা কথাটা বলে ভেঙচি কেটে বেরিয়ে যায়। ইফা সেদিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ড্রয়িং রুমে এসে রান্নাঘরে ঢুকে তিতলি হক, রুকমা হক রান্না করছিল। তাদের রান্নাবান্না দেখে আবার নিচের রুমের দিকে পা বাড়ায়। অর্ধেক রাস্তা যেতে ইয়াসের সাথে দেখা।
ইয়াসকে দেখতে মিথিলার মাথায় শয়তানি চাপে। ইয়াসের একদম পাশ কেটে যায়। যাওয়ার সময় স্লো ফেসে বলে, প্রিয় মানুষটা আসছে তবে। আহা, কতদিন পরে তার দেখা পাবো। ইয়াস কথাটা শুনে দাঁড়িয়ে যায়, পিছন ঘুরে মিথিলার কাছে যায়, মিথিলার হাত ধরে নিজের কাছে আনে, শাসিত স্বরে বলে, আরেকবার এই প্রিয় মানুষ কতদিন পর দেখা এসব বলে দেখ, আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসো আমায়? মিথিলা কথাটা বলে ভ্রু নাচায়। ইয়াস এবার মিথিলাকে ছেড়ে দিয়ে উল্টা ঘুরে হাঁটা দেয়। মিথিলা ইয়াসকে শুনিয়ে জোরেই বলে, কতদিন আর এড়িয়ে চলবে? একদিন না একদিন তো ভালোবাসি বলতেই হবে ওই মুখে। আগে বলে কিন্তু তোমারই লাভ। দীর্ঘ 15 বছর পর মইনুল হক নিজ স্বদেশের ভূমিতে পা রাখলেন। এয়ারপোর্ট থেকে বাইরে এসে নিজের জন্মভূমি মুগ্ধ নয়নে দেখতে থাকেন। চোখের কোটরে জলের আবির্ভাব। সেই 15 বছর আগে নিজের জন্মদাতা পিতার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সে। আর দীর্ঘ 15 বছর পর আবার দেশের মাটিতে পা রাখল। মইনুল হক হাতের কনুই দিয়ে চোখের কোটরে জমে থাকা পানিটুকু মুছে নেয়। পাশে থাকা আনোয়ার হক নিজের স্বদেশের বুকে এসে চোখের পানি ছেড়ে দেয়। সেও তো কবে তাকে প্রিয়জনদের সামনাসামনি চোখের দেখা দেখে নাই। সেও তো কষ্ট বুকে চাপা দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর সাথে পাড়ি দিয়েছিল অচেনা রাজ্যে। আনোয়ার হকও চোখের জলটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলে। গাড়ি আসতে আকাশ গাড়ি দরজা খুলে দেয়। আনোয়ার হক মইনুল হক গাড়িতে উঠে বসে। পিছনে আনোয়ার হক, মইনুল হক, আসিফ আর সামনে আকাশ বসেছে। কিছুক্ষণ যেতে আকাশ মইনুল হককে প্রশ্ন করে, বাবা, আমরা আমাদের বাড়ি যাব নাকি চাচুদের বাড়ি? মইনুল হক অনেক আগে দেশে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, সেটা এখন ভাড়া দেওয়া, তবে একতলা তাদের জন্য বরাদ্দকৃত করে রেখেছে। মইনুল হক কিছুক্ষণ ভেবে বললেন, তোমার চাচুদের বাসায় যাব, তাদের যখন কথা দিয়ে ফেলেছি। আকাশ কিছু না বলে শুধু মাথা নাড়ায়। কাছ থেকে আসিফ বলে ওঠে, আচ্ছা বাবা, আমার তো কারো চেহারা মনে নেই, আমি তাদের চিনব কিভাবে? মইনুল হক ছেলের কথায় মৃদু হাসে, মাথায় হাত রেখে বলে, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারবে। আর কাউকে না চিনলাম, মিথেন গ্যাসকে কিন্তু আমি ঠিকই চিনব। আসিফের কথা শুনে মইনুল হক, আনোয়ারা হক জোরেই হেসে দেয়। সামনে আকাশ ঠোঁট টিপে হাসে। সবার হাসি দেখে আসিফ মাথা চুলকে হেসে দেয়। ঘড়ির কাঁটা ঘন্টা পেরুতে আকাশদের গাড়িটা একটি 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে থামে। আকাশ চোখে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তাকিয়ে থাকে 2 তলা বিশিষ্ট বাড়িটির দিকে। ছোটবেলায় কত না স্মৃতি জড়িয়ে তার এই বাড়িটার সাথে। ছোটবেলায় সেই হাসি কান্না, সবার সাথে ফাজলামো করা, কত কিছু। বাড়ির রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক যেন আকাশের মনের রঙের মতো ফ্যাকাশে। আকাশ বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থাকে, তাচ্ছিল্য হাসে। গাড়ি থেকে লাগেজ ব্যাগপত্র সব বের করে। আসিফ গাড়ি থেকে নেমে তখন থেকে হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা দেখে ওর সামনে তুড়ি বাজায়, ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, এভাবে হা করে কি দেখছিস? আমরা আগে এই বাড়িতে থাকতাম, তাই না ভাইয়া? না, আসমানে থাকতাম। ডাফার, চল ভিতরে। এটা আমাদের বাড়ি, তাই না ভাইয়া? আসিফ খুশি হয়ে কথাটা বললেও পেছন থেকে গম্ভীর গলার স্বর শুনে মাথা নিয়ে নেয়। মইনুল হক সামনে আগাতে আগাতে বলে, এটা আমার না, তোমার চাচুদের বাড়ি, তাই বেশি লাফালাফি করো না। মইনুল হক যেতে পিছন পিছন আনোয়ারা হক, আসিফ, আকাশ যায়। মইনুল হক মেন দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রুকমা হক এসে দরজা খুলে দেয়। সামনে থাকা 4টি মানুষের দেখে রুকমা হক কিছুক্ষণ স্থির হয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। আনোয়ার হক রুকমা হককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেই গিয়ে জড়িয়ে ধরে রুকমা হককে। চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো আপা? রুকমা হক এবার আনোয়ার হককে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ভাঙা কণ্ঠে বলে ওঠে, কেমন আর থাকবো বল? সেই কবে ছেড়ে চলে গেছিস, একবারও খবর নিয়েছিস আমাদের কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি? আপা? কিসের আপা? আমরা কি তোদের কিছু হই নাকি? রুকমা আর আনোয়ার হকের কান্নার আওয়াজে সবাই রুম থেকে বেরিয়ে আসে। তিতলি হক আনোয়ার হককে দেখে সেও গিয়ে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। মইনুল হক গিয়ে মিনাজ হকের সামনে দাঁড়ায়, মৃদু এসে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই? মিনাজ হক মইনুল হকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। তুই? হ্যাঁ, আমিও আছি কোনো রকম। ইকবাল হকের সামনে গিয়ে বলেন, ভাই তুমি কেমন আছো? ইকবাল হক মইনুল হককে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, তোদের ছাড়া কেমনে থাকবো বল?
সবাই বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করলো। কতদিন পর ঘরে ছেলে বৌমা তাদের ছেলেরা ঘরে ফিরেছে। সবার খুশি সীমা নেই। হক বাড়িয়ে আজ যেন পরিপূর্ণ। বাড়িতে আসার পর থেকে আকাশের চোখ একজনকে খোঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটি যেন দেখাই মিলছে না। আকাশ চোখ ঘুরিয়ে এদিক ওদিক দোতলার দিকে তাকাচ্ছে, কিন্তু না, কোথাও নেই। আরও গাধার মতো এদিক ওদিক দেখছে। ঘর থেকে বের হলে নিশ্চয়ই এখানে আসতো। আকাশ একবার ভাবলে মিহুকে জিজ্ঞেস করে, পরক্ষণেই নিজের মনকে গালাগালি করে শান্ত করে। মিহুকে কিছু জিজ্ঞেস করে কি ভাবতো? আকাশের এত কিছু ভাবার মাঝে আসিফ এতে ওর পাশে ঠাস করে বসে পড়ে। মিথেন গ্যাসকে খুঁজছো ভাইয়া? আকাশ আসিফের দিকে একবার তাকিয়ে নিজের ফোন বের করে ফোনের দিকে নজর দেয়। স্বাভাবিক স্বরে বলে, না তো, কাউকে খুঁজছি না, বাড়িটা দেখলাম, ওই আর কি। আসিফ ঠোঁট গোল করে বলে। ও। আসিফের বলার ধরন দেখে আকাশ ভ্রু কুচকায়। সামনে তাকাতে খুশিতে চিল্লিয়ে বলে, হে ব্রো। আকাশ দৌড়ে সামনে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় ইয়াস ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। ও আকাশের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? আমার আবার খবর, কোনো রকম বেঁচে আছি, এটাই অনেক। ইয়াস ভ্রু কুচকায়, দুষ্টু হেসে প্রশ্ন করে, মেয়ে কি ছ্যাঁকা দিছে নাকি? ইস রে, দেশে আসার আগেই ছ্যাঁকা খেয়ে আসলি। সো স্যাড, সো স্যাড। ভাই, আরে ফান করছি বলে ইয়াস হেসে দেয়। আকাশ হাসে ইয়াসের সাথে। পাশে আসিফ কোমরে হাত দিয়ে দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ও এবার চোখ ছোট ছোট করে বলে, এই তুমি হিসু ভাইয়া না? ইয়াস আসিফের দিকে তাকায়, চোখ বৃত্তাকার করে বলে, হোয়াট হিসু ভাইয়া? আসিফ এবার বিজ্ঞানীদের মতো করে বলে, তোমার নাম ঈশা, ঈশা থেকে ইস্যু, আর ইস্যু থেকে হিসু, সিম্পল ব্যাপার স্যাপার। ইয়াস কিছুক্ষণ বোকার মতো আসিফের দিকে তাকিয়ে থাকলো। ফের আকাশের দিকে তাকাতে আকাশ ফিক করে হেসে দেয়। আকাশকে হাসতে দেখে রেগে বলে, এই তুই হাসছিস কেন? আর এই বাদরটাকে এসব শিখিয়েছিস তুই, তাই না? আকাশ হাসতে হাসতে বলে, আরে ভাই, আমি শেখাবো কেন? ও নিজেই বাড়িতে থেকে এসব বানিয়েছে, মানে সবার নামের 12টা বাজিয়ে নিয়ে এসেছে। ইয়াস নাক মুখ কুঁচকে বলে, তাই বলে সুন্দর নাম না? তোমার তো খুশি হয়ে আমাকে পুরস্কার দেওয়া উচিত ভাইয়া। আসিফের কথা শুনে ইয়াস দাঁতে দাঁত চেপে বলে, পুরস্কার তাই না? কালকে পেয়ে যাবি। সত্যি? ইয়াস মিথ্যে বলে না। ওকে, আচ্ছা, এবার কয়েকটা খেয়ে আসি, বড় মা কখন থেকে ডাকছে। আসিফ চলে যেতে ইয়াস আর আকাশ এসে সোফায় বসে। আকাশ একবার ভাবে ইয়াসকে মিথিলার কথা জিজ্ঞেস করবে, পরে কি ভেবে আর জিজ্ঞেস করে না। আকাশের রাতের খাওয়া দাওয়া শেষ হতে সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়। সবাইকে শুয়ে পড়ে যে যার রুমে। ঘুমে ঢুলতে ঢুলতে মিথিলা রান্নাঘরে আসে। তিতলি হকের থেকে 1 কাপ চা নিয়ে নিজের রুমের দিকে যায়। মাঝপথে ইয়াসের সাথে দেখা হয়। ইয়াসকে দেখে মিথিলা ভেঙচি কাটে, ইয়াসের পাশ দিয়ে চলে যেতে চায়। ইয়াস মিথিলার সামনে এসে ওর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয়, একবার চুমুক দিয়ে বলে, থ্যাঙ্কস, এটার দরকার ছিল এই মুহূর্তে। তুই আমার কত খেয়াল রাখিস রে মিথিলা। এটা আমার ছিল, তুমি কেন নিলে? দাও আমায়। এটার মধ্যে কি তোর নাম লেখা আছে? তোর কাছে কি প্রমাণ আছে এটা তোর? আর এখন তো আমি এটা এটো করে ফেলেছি, এখন কি খাবি এটা? মিথিলা সকাল সকাল বিরক্ত হয়। এই ছেলেও ওকে সকাল সকাল বিরক্ত করতে এসেছে, যত সব। মিথিলা নিজের এলোমেলো চুলগুলো হাত কোপা করে কোমরের হাত দিয়ে দাঁড়ায় ইয়াসের সাথে ঝগড়া করার জন্য। ইয়াস মিথিলাকে আর চোখে একবার দেখে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কাল তোর প্রিয় মানুষকে না দেখে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলি যে? তোর প্রিয় মানুষ তো বোধহয় কষ্ট পেয়েছে। মিথিলা প্রথমে ব্রুকুচকে কিয়ৎক্ষণ ভাবে ইয়াস কার কথা বলছে। আকাশের কথা মাথায় আসতেই মিথিলা চোখ বড় বড় করে বলে, ছোট চাচ্চুরা এসেছে? এমন ভাবে চেঁচাচ্ছিস যেন তুই জানতিস না কালকে ছোট চাচ্চুরা আসছে। ও, জানতাম, কালকে মাথা ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আকাশ ভাইয়ার সাথে দেখা করে আসি, তুমি চা খাও। মিথিলা পিছন ঘুরে আকাশের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু পিছন থেকে ইয়াস ডাকে, আবার পিছন ফিরে। ইয়াস কিছু বলতে নিবে, তখনই আকাশের রুম থেকে জোরে কারো চিৎকার আওয়াজ ভেসে আসে। ইয়াস কিছু না বলে ভ্রু কুঁচকায়। এদিকে মিথিলা ইয়াসকে ফেলে আকাশের রুমের দিকে দৌড় লাগায়, পিছনে ইয়াসও যায়। এই মেয়ে, দেখে চলতে পারো না? আর এত সকালে একটা ছেলের রুমে কি করছো? নির্লজ্জ। নির্লজ্জ কথাটা শুনে ইফার মেজাজ গরম হয়ে যায়। ও কোমরে হাত দিয়ে মেজাজ নিয়ে বলে, শুনুন, এটা না আমার রুম। নির্লজ্জ তো আপনাকে বলা উচিত। কিভাবে একটা মেয়ের রুম তার থেকে কেড়ে নিয়েছেন?
আকাশ এবার উঠে ইফার সামনাসামনি দাঁড়ায়। ইফার দিকে খানিকটা ঝুঁকে বলে, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, রুমটা কিন্তু আমার। ছোটবেলা থেকে রুমটাই আমি বড় হয়েছি। নেহাত আমি চলে গিয়েছিলাম, তাই বলে বাড়ির লোকজন তোমাকে রুমটা দান করেছে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, এই শুনুন, রুমের কোথাও কি আপনার নাম লেখা আছে নাকি? এতদিন এই রুমে আমি থেকেছি, মানে এটা আমার রুম। আকাশ বুকে হাত গুজে ইফার দিকে ভ্রু কুচকিয়ে তাকায়, মাথা নাড়িয়ে বলে ওঠে, বুঝলাম। কি? ছোটবেলার মতো ঝগড়টে শাকচুন্নি রয়ে গেছিস এখন? ইফা এবার রেগে বলে, দেখুন। কি দেখব? কিছু দেখাচ্ছিস নাকি? ইফা আঙ্গুল উঠিয়েও কিছু বলে না, হাত নামিয়ে বিড়বিড় করে। অসভ্য। আকাশ কথাটা শুনলেও কিছু বলে না, কথা ঘুরাতে বলে, মিথু কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ইফা অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলে, আপনার মিথু কোথায় সেটা আমি কিভাবে জানবো? আকাশ ইফার সামনে গিয়ে ভ্রু কুচকে বলে, আমার মিথু। ইফা কিছু না বলে মুখ ফেঁকায়, মুখ ঝামটি মেরে ঘরের বাইরের দিকে হাঁটা দেয়। যাওয়ার সময় রাগী স্বরে বলতে বলতে যায়, ঘরে একটা গন্ডারকে জায়গা দিয়েছে, ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইস, আমার পাটাই শেষ হয়ে গেছে। ইফা বকবক করে চলে যায়। ইয়াস মিথিলা ইফার দিকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকায়। তারা দুজন মূলত এতক্ষণ দুজনের ঝগড়া দেখছিল। এবার মিথিলা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে, খুশি হয়ে বলে, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আকাশ মন খারাপের ভান করে বলে, তোর তো দেখি তাও মনে নেই। কালকে রাতে এসেছি, এতক্ষণে কেউ খবর নিতে এসেছে? কালকে রাতে মাথা ব্যথা ছিল, তাই দেখা করতে পারিনি। সরি গো। আকাশ চিন্তিত স্বরে বলে, এখন ঠিক আছিস? একদম। এদিকে ইয়াস দুজনের কথোপকথন আর হাসি দেখে রাগী দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। মিথিলা ইয়াসের দিকে তাকিয়েছিল ওকে রাগানোর জন্য কিছু বলতে, কিন্তু ইয়াসের দৃষ্টি দেখে নিজেই ঢোক গিলে। ইয়াস মিথিলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখন ওকে একা পেলে জ্যান্ত ফুটে ফেলে দিত। মিথিলা আকাশের থেকে সরে এসে ইয়াসের দিকে যেতে নিবে। মিথিলাকে আসতে দেখে ইয়াস দুবদা পা ফেলে ওখান থেকে চলে যায়। ইয়াস যেতে মিথিলা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মিথিলা আকাশের দিকে ঠোঁট উল্টে তাকাতে আকাশ জোরে হেসে দেয়, হাসতে হাসতে বলে, এদিকে আয়। মিথিলা আকাশের কাছে যায়। আকাশ মিথিলার গাল টেনে দিয়ে বলে, বড় হয়ে গেছিস অনেক, তাই না? ধুর, ছাড়ো তো, ভাল লাগে না। এর কয়েকদিন ধরে কি হয়েছে কে জানে। আরে বুঝিস না, জেলাস ফিল করছে। কিন্তু এটা বুঝলাম, তোকে আমার সাথে দেখে জেলাস ফিল করার কি হলো? মিথিলা এবার অন্যদিকে তাকিয়ে জিভ কাটে, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ শোনো, তুমি আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করবা, মানে যতদিন না ওই বেডা আমারে ভালোবাসি না বলে। আকাশ কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু? ভাইয়া কিন্তু কিন্তু বাদ দাও, করতে হবে তোমাকে। আচ্ছা তাহলে আমার লাভ, মানে আমি তো কিছু প্রাপ্য তোর থেকে, তাহলে? সময় হলে দিয়ে দিব। ঘুষখোর। ঘুষখোর কথাটা শুনে আকাশ হেসে দেয়। মিথিলা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা থাকো, গেলাম। মিথিলা যেতে আকাশ মুচকি এসে দরজা আটকে দেয়। ভিতরে এসে দীর্ঘশ্বাস ফেলে, নিজের পোশাক বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সবাই সকালে নাস্তা করতে বসেছে। ইফা, মিথিলা, মিহু তিনজন একসাথে বসেছে। তাদের সামনে চেয়ারগুলোতে আকাশ, ইয়াস আর আসিফ বসেছে। খাওয়ার এক পর্যায়ে মিথিলা ইফাকে খোঁচা মারে। ইফা প্রথমবার কিছু বলে না, পরের বার খোঁচা মারতে বিরক্ত হয়ে বলে, খাওয়ার সময় এমন খোঁচাখুচি শুরু করছো কেন? মিথিলা এবার ইফার কানে কানে গিয়ে বলে, আচ্ছা, এইটা সেই ছোট্ট পটলু না? আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ইফা মিথিলার কথা শুনে আসিফের দিকে তাকায়। আসলেই আসিফ মিথিলার দিকে তাকিয়েছিল। ইফা মিথিলার দিকে তাকিয়ে বলে, তোমার এই পেতনির মতো চেহারা দেখে তোমার দিকে তাকিয়ে আছে এমন ভয়ঙ্কর চেহারা আগে কোনোদিন দেখিনি কিনা। তোর সাথে কথা বলাই লস, যা এখান থেকে। ইফা কিছু না বলে খাওয়ারে মনোযোগ দেয়। মিথিলা আসিফের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ টেরি করে। আসিফ কয়েকবার চোখ ঝামটা দিয়ে মিথিলার দিকে তাকায়, কিন্তু তখন মিথিলা খাচ্ছে। আসিফ মিথিলার দিকে একবার তাকাতে মিথিলা আবার চোখ টেরি করে। আসিফ এবার গ্লাসে পানি ভরে খেয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়, ভুলেও আর মিথিলার দিকে তাকায় না। খাওয়া দাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে যায়। মিথিলা হাত ধুয়ে উঠতে আসিফ গিয়ে ওর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, চোখ ছোট ছোট করে বলে, এই মিথেন গ্যাস, তুমি তখন আমার দিকে ওভাবে ভূতের মতো তাকাচ্ছিলে কেন? তুই আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন পল্টু? আমি তো দেখছিলাম তুমি মিথেন গ্যাস নাকি।
মিথিলা ভ্রু কুচকে বলে, এই মিথেন গ্যাস কি? আসিফ এবার পাল্টা প্রশ্ন করে, পটলো কি? তোকে এটা ছোটবেলায় ডাকতাম আমি, পটলের মতো ছিলি তো তাই। তোমার নামের সাথে মিথেন গ্যাস যায়, তাই আমিও তোমায় মিথেন গ্যাস ডাকি। আচ্ছা বাদ দাও, আমি আবার খাবার পর বেশি কথা বলতে পারি না, পরে তোমার সাথে গল্প করব। এখন যাই, একটু রেস্ট নেই। কথাগুলো বলে আসিফ চলে যায়। মিথিলা ও যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাচাল। ইয়াস প্রায় ঘন্টাখানেক ধরে পায়চারি করছে রুমের দরজা খুলে। মিথিলা যাওয়ার সময় ওকে কয়েকটা কথা শোনাবে বলে, কিন্তু মিথিলার কোনো চিহ্নই নেই। মিথিলা নিজের রুমে যেতে হলে ইয়াসের রুমের সামনে দিয়ে যেতে হবে, আর খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। মিথিলা তো এতক্ষণে নিজের রুমে যাওয়ার কথা। ইয়াস আরও কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, কোনো খোঁজ নেই। ইয়াসি ধৈর্যের সীমা পেরোতে ও মিথিলা রুমের দিকে হাঁটা ধরলো। মিথিলা রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা। রুমে উঁকি দিয়ে দেখলো কেউ নেই। রুমে মিথিলাকে না পেয়ে মিহুর রুমের দিকে হাঁটা ধরে। মিহুর রুমে ইফা আর মিহু দুজনে গল্প করছিল। ইয়াসের এবার আকাশের কথা মাথায় আসে। ও আকাশের রুমের দিকে যায়, কিন্তু আকাশের রুমেও নেই কেউ। ইয়াসের মেজাজ গরম হয়। ও কতক্ষণ ধরে এই মেয়ের অপেক্ষা করছে, আর এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। ইয়াস এবার ছাদের কথা মাথায় আসে। ও ছাদের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেজাজ আরও বিগড়ে যায় ওর। হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার আকাশের দিকে কিছুক্ষণ রাগি চোখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামার আওয়াজ ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মিথিলার আকাশকে কানে যায়। মুহূর্তে মিথিলার হাসি থেমে যায়। ও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। ইয়াসকে নেমে যেতে দেখে ভ্রু কুঁচকায়। নামছে যখন এভাবে ধূপধাপ করে নামার কি আছে? আকাশ মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কি রেখে গেল নাকি? মিথিলা আকাশের কথাটা কিছুক্ষণ ভেবে দেখে, মুচকি এসে বলে, রাখতে দাও ভাইয়া, যত রাখবে আমার তত লাভ হবে। কিন্তু আরে কিন্তু বাদ দাও, চলো নিচে যাই, আমি একটু গিয়ে দেখি মহারাজ কি করছেন। আচ্ছা চল। মিথিলা আকাশ দুজন নিচে নেমে যায়। আকাশ নেমে নিজের রুমে চলে যায়। মিথিলাও নিজের রুমের দিকে যায়। যাওয়ার সময় ভাবে একবার ইয়াসের রুমে উঁকি চুকি দিবে, কিন্তু সেসব কিছু না করে ভদ্র মেয়ের মতো নিজের রুমে চলে যায়। এদিকে ইফা আসে মিথিলার রুমে। মিথিলার রুমে এসে বলে, ওই অর্শলা, আপু বলছে আজকে নাকি রাফসান ভাই আসবে আর আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। যেতে চাইলে রেডি হয়ে থাকিস। ইফা কথাটা বলে মুখটা কাঁচুমাচু করে ফেলে। মিথিলা এক ভ্রু উঁচিয়ে বলে, আর শোলা বলেছিস, ভাবিস না তোর কোনো উপকার করব। ফোট এখান থেকে। লাগবে না তোমার উপকার, মিহু আপু করে দিবে। এই মিহু আপু গেলে দেখবো কার কাছে আসিস। তখনও আসবো না, তখন ভাই বিয়ে করিয়ে ভাবি নিয়ে আসবো। হা 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 হা। ইফার কথাটা শুনে মিথিলা মুচকি হাসে। মুচকি হেসে জিজ্ঞেস করে, সত্যি আপুর বিয়ে হয়ে গেলে তোর ভাইয়ের বিয়ে দিয়ে দিবি? তো বিয়ে দিব না তো কি করব? তোমার কাছে আসবো? তখন তো ভাবির কাছে যাব, শুধু ভাবির সাথে গল্প করব। মিথিলা এবার আরাম করে খাটের উপর বসে। ইফার দিকে তাকিয়ে বলে, বুঝলি ইফা, তোর ভাইকে বিয়ে দেওয়ার পরেও তোকে আমার কাছেই আসতে হবে। ইফা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? কারণ আমিই তো তোর ভাই। এতটুকু বলে মিথিলা থেমে যায়। ফের বলে, কিছু না, যা এখান থেকে। ইফা সন্দিহান দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মাঝপথে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইফা মুখ ভেঙিয়ে পাশ কেটে চলে যায়। আকাশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকেও নিজ গন্তব্যে হাঁটা ধরে। দুপুর 2:30। হক বাড়ির সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত। রাফসান আর রিফাত ঘন্টাখানেক আগে এসছে। তাদের খাওয়া দাওয়ায় আপ্যায়ন করায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তিতলি হক একটু পরপর রাফসানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মিথিলা এসব দেখছে আর ভাবছে, ওর সাথে ইয়াসের বিয়ে হলে ইয়াসও এমন জামাই আদর পাবে। কত সৌভাগ্য ইয়াসের। এসব ভেবে মিথিলা নিজে নিজে ঠোঁট টিপে হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষ হতে সবাই রুমে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। মিহু মিথিলার রুমে এসে মিথিলাকে রেডি হতে বলে। মিথিলা প্রথমে না করে দেয়, ও যাবে না বলে। অবশ্য যেখানে ইয়াস যাবে না সেখানেও গিয়ে কি করবে? ইয়াস আজকে সকালে অফিস গেছে কিছু জরুরি কাজে। মিথিলা মিহুকে ইয়াসের কথা জিজ্ঞেস করতে মিহু বলে, ইয়াস অফিস থেকে ওদের সাথে জয়েন হবে। মিথিলা আর না করে না, সাজতে বসে যায়। বেশ মানুষের আনাগোনা জায়গাটায়। শীতের বিকালে স্নিগ্ধ পরিবেশ এসে সবাই মনটা স্নিগ্ধ হয়ে গেল। ডান দিকে সুন্দর রাস্তা, রাস্তাটা দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে। মিথিলা গাছগুলো একবার তাকিয়ে দেখল, অচেনা সব। সবাই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে দুদিকে দুটো রাস্তা গিয়েছে।
দুটো রাস্তা দেখে মিথিলা রাফসানকে প্রশ্ন করে। ভাইয়া এখানে তো দুটো রাস্তা, আমরা কোন দিকে যাব? রাফসান মিথিলার কথার উত্তরে ডান দিকে রাস্তাটা দেখিয়ে বলে। ডান দিকে রাস্তাটা যাবো শালিকা? এদিকে কি আছে ভাইয়া? কোনোদিন তো আসেনি। গেলেই দেখতে পাবে। আবার সবাই হাঁটতে থাকে। বেশ কিছু দূর হেঁটে যেতে সবাই একটা ফুলের বাগান দেখতে পায়। দু সাইডে ফুলের বাগান, তার মধ্য দিয়ে রাস্তা করা সোজা রাস্তা গিয়ে ঠেকেছে একটা ছাউনির মতো জায়গা। মিথিলা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো বাগানটা যারই হোক অতি যত্ন করেই করে তুলেছে, দেখেই বোঝা যাচ্ছে। মিথিলা মুগ্ধ হয়ে চারপাশ দেখতে দেখতে ছাউনিটার তলায় গিয়ে থামে। গ্রাম্য এলাকার মতো লাগছে জায়গাটা। মিথুরে, আমি ভেবে ফেলেছি। ইফার কণ্ঠ শুনে ইফার পানে তাকায় মিথিলা, না রেগে না বিরক্ত নিয়ে নম্রভাবে বলে। কি ভেবেছিস? ভেবেছি এখানেই থেকে যাব। বাগানের মালিকের যদি কোনো ছেলে থাকে তাহলে তাকেই বিয়ে করে নিব। বুদ্ধিটা ভালো, করে ফেলতে পারিস। সত্যি বোন, এত সুন্দর জায়গা রেখে কে যেতে চাইবে? আমাদের ভাইয়া যে এত সুন্দর জায়গার হদিস জানে, আগে জানতাম না। ইফা অন্যদিকে চলে যায়। মিথিলা ওখানে দাঁড়িয়ে আবার চারপাশটা দেখতে থাকে। আকাশ এসে ওর পাশে দাঁড়ায়, মাথায় টোকা মেরে বলে। কি দেখছিস? জায়গাটা কত সুন্দর, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক সুন্দর। শোনো। মিথিলা পুরো কথা শেষ করার আগে আবার ইফা এসে হাজির হয় ওর সামনে। ঠোঁট উল্টে বলে, মিথু আপু। মিথিলা চোখ বড় বড় করে বলে, হঠাৎ আপু এত সুন্দরভাবে ডাকছিস, কাহিনী কি? দেখো ভাইয়া আর আপু একসাথে আছে। ওই পটলুকে বললাম ছবি তুলে দিতে, দিল না। আর ওই আপুর দেওর, ওই বেটাকে তো আমি জীবনেও কিছু বলবো না। তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও না। সকালে কি যেন বলেছিলি, আমার কাছে কখনো আসবি না। ইফা মাথা চুলকে মেকি হেসে বলে, আরে ওটা তো ফাজলামো করে বলেছিলাম। তুমি তো আমার সব, তোমাকে ছাড়া কি আমি চলতে পারি বলো? দাও না ছবি তুলে। পারবো না, সর। তোর ভাইকে বিয়ে করিয়ে ভাবিকে দিয়ে ছবি তোল যা। আচ্ছা ভাইয়া, যখন বিয়ে করে তখন না হয় ভাবিকে দিয়ে তুলাবো। আজকে তুমি তুলে দাও প্লিজ। কত সুন্দর জায়গা, ওয়াও। তোর ভাইয়ের তো আসার কথা, তোর ভাইকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি আসতে, এসে তোকে ছবি তুলে দিতে। ইফা এবার রেগে যায়। একটাই ছবি তো তুলে দিতে বলেছে। আসলে শত্রু কখনো বন্ধু হয় না। এই আরশোলা ওর শত্রু ছিল, শত্রুই থাকবে। ইফার রাগি মুখ দেখে মিথিলা হাই তুলে বলে, আচ্ছা থাক, আমি একটু ওদিকটা ঘুরে আসি। মিথিলা পা বাড়িয়ে হেঁটে কিছু দূর যেতে ইফা পেছন থেকে বলে, শাকচুন্নি, তোর কোনোদিন ভালো হবে না দেখিস। মিথিলা যেতে যেতে উত্তর দেয়, সেটা আমিও জানি, তোর ভাইয়ের সাথে থাকলে কোনোদিন আবার ভালো হবে না। শেষের কথাটা বিড়বিড় করতে করতে চলে যায়। ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ অন্যদিকে তাকিয়ে সিট বাজাচ্ছিল। ইফাও মুখ উল্টো দিকে ঘুরিয়ে আকাশকে ডাকে, শুনুন। আকাশ মুখ না ঘুরিয়ে বলে, বলুন ভাইয়া। আকাশ এবার ইফার দিকে তাকিয়ে বুকে হাত গুঁজে বলে, সকালে ভেঙে গিয়েছিলি কেন? ইফা অবাক হয়ে বলে, কখন? আমি কেন আপনাকে ভেঙ্গাবো? চোখে কম দেখেছিলেন হয়তো। আমি চোখে কম দেখছি নাকি তুই মিথ্যে বলছিস? কোনটা? আমি মিথ্যে বলি না। তাই? হ্যাঁ। আকাশ কোনো কথা না বলে আবার অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে। ইফা কিছুক্ষণ নীরবতা পালন করে মিনমিন কণ্ঠে বলে, ভাইয়া ছবি তুলে দিবেন? আকাশ শুনে ও না শোনার ভান করে চুপ করে থাকে। ইফা পুনরায় একই কথা বলে ওঠে। আকাশ এবার নিশ্চুপ থাকে। ইফা এবার একটু জোরে রাগী কণ্ঠে ডেকে ওঠে, ভাইয়া। হ্যাঁ, কিছু বলছিলি? হ্যাঁ, আপনার বউয়ের গুণগান গাচ্ছিলাম, শুনেননি? আজাইরা ফালতু লোকজন, দরকার নেই কাউকে। ইফা রাগী মুড নিয়ে চলে আসে ওখান থেকে। সামনে আসিফ আর রিফাতকে দেখে এগিয়ে যায়। দুজনে ছবি তুলছিল। ইফা এক সাইডে বসে দুজনের রং তামাশা দেখতে থাকে। রিফাত অবশ্য অনেকবার বলেছিল ওকে ছবি উঠিয়ে দিবে, তবে ইফা ওঠেনি। এই ছেলেকে বরাবরই তার সহ্য হয় না। কেন হয় না জানে না, গা পড়া টাইপের, তাই হয়তো। মিথিলা হাঁটতে হাঁটতে বাগানের বাঁ দিকটায় চলে এসছে। এদিকে আসতেও আরও অবাক হয়ে যায়। বাগানে ঢোকার সময় শুধু ফুল দেখেছে, কিন্তু এদিকটায় যে এত সুন্দর পুকুর আছে কে জানতো। মিথিলা হাঁটতে হাঁটতে গিয়ে পুকুরের স্নান করা সিঁড়ির উপর বসিয়ে পা ভিজাতে থাকে। পুকুরের পানির দিকে তাকিয়ে থেকে এক মনে কিছু ভাবতে থাকে। অনেকক্ষণ কেটে যেতে পিছনে কারো হাঁটার শব্দ পায়।
শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে যেন। মিথিলা শব্দটা শুনে কয়েকটা শুকনো ঢোক গিলে এখানে কি আসতে পারে, আর ওদের মধ্যে কেউ আসলেও তো কথা বলবে, কিন্তু পিছনে শুধু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মিথিলা সাহস করে পিছনে ঘুরতে অবাক হয়ে যায়। পানি থেকে পা উঠিয়ে সামনের দিকে দৌড় দেয়। ব্যক্তিটি সামনে গিয়ে বলে, কোথায় যাচ্ছ? মিথিলাকে সামনে দেখেই গ্যাসের সকালের ছাদে আকাশ আর মিথিলার একসাথে হাসাহাসির কাছে আসার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। ইয়াস চোয়াল শক্ত করে বলে, সামনে থেকে সর। কেন? আর তুমি এখন এলে আর আমাকে ভয় দেখাচ্ছিলে কেন এভাবে? ইয়াস উত্তর না দিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। মিথিলা আবার পথ আটকে দাঁড়ায়। আরে কোথায় যাচ্ছ? ইয়াস এবার রেগে মিথিলার বাহু চেপে ধরে, নিজের কাছে এনে রাগী কণ্ঠে হালকা চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর? আর জ্বালাচ্ছিস কেন আমাকে এভাবে? মিথিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমি তোমাকে কখন জ্বালালাম? কি বলছো এসব? আর তাছাড়া আমাকে লাগছে। বুঝতে পারছিস না তাই না? সকালে আকাশের সাথে ছাদে কি করছিলি? মিথিলা সকালের কথা মনে পড়ে। সকালে ইয়াসের ছাদে থেকে নামার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। মিথিলা বলে, ছাদে কি করছিলাম মানে? কথা বলছিলাম ভাইয়ার সাথে, তাতে তোমার এত রাগ লাগছে কেন? ইয়াস মিথিলার বাহুতে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কেন রাগ লাগছে জানিস না? না জানি না। তোমার কেন রাগ লাগবে? তুমি কেন রাখবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে রাখবে কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, হাসবো, ঘুমাবো, তাতে তোমার কি? ইয়াস মিথিলার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চক্ষু কোণে অশ্রু টলমল করছে। মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবাক হচ্ছি মিথিলা, তোর ভালোবাসা দেখে অবাক হচ্ছি। এতদিন তো পাগলের মতো ছেঁচড়ার মতো আমার পেছনে ঘুরঘুর করতি, এখন আমার উপর থেকে মন উঠে গেছে তোর, তাই না? এখন আকাশকে পেয়েছিস, এখন আকাশকে ধরেছিস। কয়দিন পর আকাশ তো চলে যাবে, তখন আবার আমার পিছু ধরবি। যখন আবার আমাকে ভালো লাগবে না, তখন অন্য কাউকে খুঁজে নিবি। এইটাই তো তোর ভালোবাসা? ছি, ঘৃণা হচ্ছে তোর উপর। মিথিলা স্তব্ধ হয়ে ইয়াসের কথাগুলো শুনল, কোনো প্রত্যুত্তর করল না। ইয়াস কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ওখান থেকে চলে গেল। ইয়াস যেতে মিথিলা ঠাস করে বসে পড়ল ওখানে। মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে বিড়বিড় করল, আজকে তুমিও যে আমাকে অবাক করে দিলে ভাইয়া। আমার ভালোবাসাকে তুমি অপমান করলে। আমি মিথিলা হক আজকে কথা দিচ্ছি, ইয়াশ নামের কোনো ব্যক্তি আর এই মিথিলা হকের মনে থাকবে না। যে তার ভালোবাসা বোঝে না, মিথিলা বারবার কেন তার কাছে ছোট হয়ে ভালোবাসা আদায় করতে যাবে? যাবে না মিথিলা, আর কোনো দিন যাবে না। ধরণীতে রাত্রি নেমেছে। সবাই ঘণ্টাখানেক হয়েছে বাড়ি ফিরেছে। এদিকে মইনুল হক দেশে কেনা নিজের বাড়িতে ফেরার জন্য জিদ ধরেছে। মিনাজ হক আর ইকবাল হকের জন্য যেতে পারছে না। মইনুল হকের বেশি জোরাজুরি করায় শেষে মিনাজ হক গম্ভীর কণ্ঠে বলে, মেহুর বিয়ের আগে তুই এই বাড়ি থেকে যেতে পারবি না, আর যদি চলে যাস তাহলে আমিও চলে যাব, থাকবো না মেয়ের বিয়েতে। এখন তুই যদি চাস মেয়ের বিয়েতে তার বাবা না থাকুক, তাহলে যা, চলে যা। মিনাজ হকের একটা কথায় মইনুল হক দমে যায়। অগত্যা থেকে যেতে হয়, বাবা মেয়ের বিয়েতে থাকবে না সেটা তো আর হতে পারে না। রাত্রির খাবারের জন্য সবাইকে ডাকা হয়েছে। রাফসান আর রাফিন রাতে খেয়ে বেরিয়ে যাবে। ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। রাফসান, রফিন, ইয়াস, আকাশ আর বাড়ির 3 ভাই বসেছে একসাথে। ছেলেদের খাওয়া দাওয়া শেষ হতে তারা উঠে যেতে মেয়েরা বসে। মিথিলাকে না দেখে তিতলি হক মিহুকে জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? ঘরে আছে হয়তো, আজকে এখনো আসে না কেন? ডেকে নিয়ে আয় একটু। মিহু উঠে মিথিলার রুমের দিকে হাঁটা দেয়। মিথিলার রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। মিহু খানিকটা অবাক হয়, ব্রু গুটিয়ে কয়েকবার টোকা দেয় দরজায়। মিঠু, দরজা খুলে খেতে আয়। প্রথমে ভিতর থেকে কোনো সাড়ে শব্দ হাজল না। মিহু মিথিলাকে আর একবার ডাক দেয়, মিঠু, দরজা আটকিয়ে রেখেছিস কেন? তুই তো এই সময় কোনোদিনও দরজা আটকাস না। ভেতর থেকে এবার মিথিলা বলে ওঠে, এমনি ভালো লাগছে না আপু, খাবো না আমি, তোমরা খেয়ে নাও। খাবি না মানে? তুই দরজা খোল আগে, কি হয়েছে? কিছু হয়নি আপু, মাথা ব্যথা করছে, শুয়ে পড়েছি আমি, এখন উঠবো না, যাও তুমি। মিহু আর একবার বলতেও মিহু না করে দেয়। মিহু আর কিছু না বলে নিচে চলে যায়। নিচে যেতে তিতলি হক মিথিলার কথা জিজ্ঞেস করতে মিহু বলে, ওর মাথা ব্যথা করছে তাই আসবে না, তুমি না হয় গিয়ে দিয়ে শুয়ে পড়ে। তিতলি হক খাবার বাড়তে বাড়তে বিড়বিড় করে বলে, এই মেয়েকে নিয়েও পারি না,
সবার খাওয়া দাওয়া শেষ হতে তিতলি হক একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় মিথিলার রুমের দিকে। রুমের সামনে গিয়ে মিথিলাকে ডাকে। মিথি, দরজা খোল, খাবার নিয়ে এসেছি। আপুকে বললাম তো খাবো না, নিয়ে যাও। খাবি না কেন? দরজা খোল, আগে দেখি কি হয়েছে। মা বললাম তো। বাইরে অন্য কারোর কণ্ঠ শুনে মিথিলা চুপ হয়ে যায়। বাইরে ইয়াস তিতলি হককে দেখে বলে, বড় মা, তুমি এখানে কি করছো? দেখ না, এই মেয়ে আসার পর থেকে দরজা আটকে বসে আছে, খেতেও আসেনি। দরজা খুলতে বলছি তাও খুলছে না। খেতে যখন চাইছে না তো জোর করছো কেন? না খেলে তো আমাদেরই ভালো, বলো। যতদিন না খেয়ে থাকবে ততদিন আমাদের টাকা কম খরচ হবে। এত ডাকাডাকির থেকে তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাগুলো বলে ইয়াস নিজের রুমে চলে যায়। তিতলি হক ইয়াসের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার মিথিলাকে ডাকে। মিথিলা ভেতর থেকে সব কথাই শুনেছে। তিতলি হক এবার ডাকতে মিথিলা দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তিতলি হক গিয়ে বিছানার উপর বসে। মিথিলার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোর? এভাবে ঘর আটকিয়ে বসে আসিস কেন? মিথিলা মায়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে শক্ত করে মুখ লুকিয়ে বলে, কিছু না মা। মিথ্যে বলছিস? মিথিলা কিছুক্ষণ চুপ থেকে বলে, মিথ্যে না মা, সত্যি কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছে। এই মাথায় একটু হাত বুলিয়ে দেবে মা? কথাটা বলে মিথিলা মাথা তুললে তিতলি হকের দিকে তাকায়। তিতলি হক মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কেমন শুকিয়ে আছে মুখটা। তার মেয়ে যে কষ্ট পাচ্ছে এটা সে ঠিকই বুঝতে পারছে, কিন্তু কেন সেটা ঠিক ধরতে পারছে না। তিতলি হক মিথিলা মাথার কোলের উপর রেখে হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ যেতে তিতলি হক শান্ত কণ্ঠে বললেন, খাবার এনেছি, খাইয়ে দেই। ভালো লাগছে না, খাবো না, জোর করো না প্লিজ। তিতলি হক আর জোর করে না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। খানিক্ষণ যেতে মিথিলা ভাঙা কণ্ঠে বলে, আজকে রাতটা তুমি আমার সাথে থাকবে মা, প্লিজ। মেয়ের আবদার শুনে তিতলি হকের মনটা ধক করে ওঠে। মেয়ে তার কখনো তার সাথে থাকার আবদার করে না। আজকে কি হলো তাহলে? তিতলি হক এবার মেয়ের দুগালে হাত রেখে চোখের দিকে তাকিয়ে শান্ত আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আদুরে কণ্ঠের ডাক শুনে মিথিলার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মিথিলার চোখে পানি দেখে তিতলি হক ঘাবড়ে যায়। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে আঁকড়ে ধরে। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, আমি অনেক খারাপ মেয়ে, তাই না মা? সব সময় না বুঝে না জেনে সব করে ফেলি। তিতলি হক মেয়েকে আঁকড়ে নিয়ে চুলের ভেতর আঙুল গলিয়ে হাত বোলায়, কপালে চুমু দিয়ে বলে, কে বলেছে আমার মেয়ে খারাপ? যে বলেছে তার মাথায় সমস্যা আছে, বুঝলি? আমার মেয়ে তো ভীষণ ভালো। মিথিলা অশ্রু চোখে মৃদু হাসে। তিতলি হক আবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোর মা? কিছু না মা, তুমি একটু আমার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেবে, একটু ঘুমাবো আমি। তিতলি হক মেয়েকে শুয়ে দিয়ে দরজা আটকে নিজেও পাশে এসে শুয়ে পড়ে। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে তিতলি হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে যা ভাবছে তা সত্যি হলে সর্বনাশ। পরের দিন সকালবেলা মিথিলা না খেয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। তিতলি হক রুকমা হক অনেক ডাকাডাকি করে তবুও মেয়ের কথা শোনে না। ইফা বসে বসে খাচ্ছিল। খাওয়া রেখে বলে, মা আমিও যাচ্ছি, গিয়ে দেখি এই মেয়ের কি হলো। ইফা অর্ধেক খাবার রেখে বেরিয়ে যায়। আর এদিকে তিতলি হক দীর্ঘশ্বাস ফেলেন। তার মেয়ে কেন এমন করছে তা জানতে হবে। এটাও জানতে হবে তার সন্দেহই ঠিক কিনা। ইফা বাইরে বেরোতে দেখে মিথিলা হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে। ও দৌড়ে মিথিলাকে ধরার চেষ্টা করে, কয়েকবার পিছন থেকে ডাকে, কিন্তু মিথিলা সেদিকে খেয়াল নেই। সে হেঁটে যাচ্ছে তো যাচ্ছে। ইফা দৌড়ে মিথিলার সামনে গিয়ে বলে, কি হয়েছে রে শাকচুন্নি, না খেয়ে চলে এলি, আবার এভাবে একা একা যাচ্ছিস? মিথিলা না রেগে শান্ত কণ্ঠে বলে, সর সামনে থেকে। ইফা হোক হয়ে চোখ বড় বড় করে বলে, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে রে? তুই এত শান্তশিষ্ট ভাবে আমার সাথে কথা বলছিস? মিথিলা ইফার কথা উত্তর না দিয়ে পাশ কেটে চলে যায়। একটু হাঁটতে একটা রিক্সা দেখতে পায়। মিথিলা রিক্সা দাঁড় করিয়ে রিক্সায় উঠে পড়ে ইফাকে রেখে। রিক্সাটা চলে যেতে ইফা বোকার মতো দেখতে থাকে রিক্সাটা চলে যাওয়া। ও কি স্বপ্ন দেখছে নাকি? মিথিলা ওর সাথে এভাবে কথা বলছে আবার ওকে রেখেই চলে যাচ্ছে। ইফা ঠোঁট উল্টে সামনের দিকে হাঁটতে থাকে।
তখন ওর পাশে একটা বাইক এসে থামে। ইফা অন্যমনস্ক থাকায় কিছুটা ভয় পেয়ে যায়। লোকটাকে কয়েকটা কথা শোনানোর জন্য বামে ঘুরতে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখেও সোজা হাঁটটা দেয়, কোনো কথা না বলে। আকাশও ইফার হাঁটার সাথে তাল মিলিয়ে বাইক চালাচ্ছে। আকাশকে ওর সাথে সাথে আসতে দেখে ইফা থেমে যায়। আকাশের দিকে তাকিয়ে কপাল কুচকিয়ে বলে, সমস্যা কি? আমার পিছে পিছে আসছেন কেন? বোকা। আকাশ কথাটা বলে বাইক থেকে নেমে পড়ে। ইফা সোজাসুজি দাঁড়িয়ে পড়ে, আমি তোর পিছু পিছু না সামনে সামনে যাচ্ছিলাম, গাধা। সে যাই হোক, আপনি এখানে আমার সাথে কেন যাচ্ছেন? আকাশ ওর প্রশ্নের উত্তর না দিয়ে ইফাকে প্রশ্ন করে, মিথু কোথায়? চলে গেছে। তোকে রেখে চলে গেছে? হ্যাঁ। আকাশ এবার বাইকে উঠে ইফাকে পিছনে ইশারা করে বলে, ওঠ, আমি তোকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, উঠতে বলছে উঠবি, এত কথা কিসের? ওঠ। দমক খেয়ে ইফা পিছনে উঠে বসে পড়ে। আকাশ মৃদু হেসে বাইক স্টার্ট দেয়, সোজা কলেজে চলে যায়। ইফাকে কলেজে নামিয়ে দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। ইফা ভিতরে গিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে মিথিলাকে খুঁজে, কিন্তু সে পায় না। অগত্যা নিজের ক্লাসে চলে যায়। কাউকে ভালোবাসিস? সবে কলেজ থেকে বাড়ি ফিরে নিজের রুমে ঢুকেছে মিথিলা। তৎক্ষণাৎ তিতলি হক ওর রুমে এসে প্রশ্নটা করে বসে। মিথিলা সব কিছু ভুলে মায়ের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তিতলি হক পুনরায় বলে ওঠে, কাকে ভালোবাসিস? মিথুন, বল আমাকে। মিথিলা আমতা আমতা করে বলতে নেয়, মা আমি তো না মানে। ও আমাকে ভালোবাসে বড় মা। পিছনে কারো কণ্ঠ শুনতে মিথিলা আর তিতলি হক দুজনে একসাথে পিছন ঘুরে তাকায়। মিথিলা সামনে থাকা ব্যক্তিটিকে দেখে ভ্রু গুটিয়ে নেয়। ও আমাকে ভালোবাসে বড় মা, আর আমিও ওকে ভালোবাসি। পেছন থেকে কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা তিতলি হক পেছন ফিরে তাকায়। মিথিলা প্রথমে কথাটি শুনে ভ্রু গুটালেও সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায়। কয়েকবার চোখের পল্লব ফেলে আবার তাকায়। ও কি ভুল দেখছে নাকি ভুল শুনছে, কোনটা? এদিকে তিতলি হক সামনে থাকা ব্যক্তিটিকে একবার দেখছে, একবার নিজের মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে থাকা ব্যক্তিটিকে আবার বলে ওঠে, বড় মা আমি ওকে বিয়ে করতে চাই। মিহুর বিয়ে শেষ হলে তোমরা আমাদের বিয়ে নিয়ে কথা বলবে। ইয়াসের কথা শুনে তিতলি হক এক দৃষ্টিতে ইয়াসের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ, তারপর নিজের মেয়ের দিকে তাকায়। মিথিলা মাথা নিচু করে নেয় এবার। ইয়াস তিতলি হককে আবার বলে ওঠে, বড় মা শোনো, এখন কিছু শুনতে চাচ্ছি না আমি, তুমি নিজের রুমে যাও। তিতলি হক শান্ত কণ্ঠে কথাটা বলে মেয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। নিজের রুমে এসে ঝাপটা মেরে হাতটা ছেড়ে দেয়। মিথিলা ঘরের এক কোণে গিয়ে দাঁড়ায় জড়সড় হয়ে। তিতলি হক কী করছে সেটা দেখতে থাকে। মিথিলার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার মা কি এখন তার গায়ে হাত তুলবে? এটা ভেবে মিথিলা শুকনো ঢোক গিলে। তখন তিতলি হককে দরজা আটকাতে দেখে ভয় পেয়ে যায়। তিতলি হক মিথিলার কাছে আসতে মিথিলা মাথা নিচু করে চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। তিতলি হক নিচু করে রাখা মেয়ের মুখের দিকে তাকায়, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে কয়েকবার নিজের রাগ নিবারণ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ইয়াস যা বললো সব সত্যি? মিথিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, মা আসলে আমি ভাইয়াকে ভালোবাসি ঠিকই। কবে থেকে চলছে এসব? মিথিলা পুরো কথা শেষ করতে না দিয়ে তিতলি হক বলে ওঠে। মিথিলা আবার মাঝে নিচু করে নেয়, নীরব থাকে। তিতলি হক চাপা কণ্ঠে ধমক দিয়ে বলেন, কথা বলিস না কেন? মিথিলা চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নেয়, চোখ বন্ধ করেই বলে, মা আমি ভাইয়াকে ভালোবাসি, আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসে কিনা জানি না। সে আমাকে কখনো ভালোবাসার কথা বলেনি, আর আজ কি জন্য বলেছে সেটাও জানি না। গড়গড় করে কথাগুলো বলে মিথিলা চোখ তুলে মায়ের দিকে তাকায়। তিতলি হক তখন স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ নীরব থেকে বলে, যা এখান থেকে। মিথিলা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। তিতলি হক গিয়ে বিছানার উপর বসেন। মিথিলা সেদিকে একবার তাকিয়ে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে যায়। তিতলি হক মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, দীর্ঘশ্বাস ফেলেন। রুকমা হল, ইকবাল হক কেউ এই সম্পর্ক মানবে কিনা জানেনি, তবে মিনহাজ হক সে তো মনে হয় না কোনোদিন এদের সম্পর্ক মেনে নেবে। তারপর সামনে বড় মেয়ের বিয়ে, এখন এসব কোনো কিছু কাউকে জানানো ঠিক হবে না। আপাতত কাউকে কিছু না বলেও যখন সবাই জানতে পারবে তখন কি হবে, এটা চিন্তা করছেন তিতলি হক। ইকবাল হক, মিনহাজ হক যদি এটা নিয়ে ঝামেলা করেন। মিথিলা ইয়াসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। মিথিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতর থেকে ইয়াস বাইরে আস্তে আস্তে বলে, জানতাম তুই আসবি, আয় ভিতরে আয়। ইয়াসের সম্মতি পেয়ে মিথিলা ভিতরে ঢুকে সোজা ইয়াসের সামনে গিয়ে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, কেন বললে মিথ্যে? ইয়াস কপাল কুঁচকে বলে,
কখন মিথ্যা বললাম? ইয়াস এখনো তোর মতো মিথ্যা বলা শিখেনি। মিথিলা এবার রেগে ইয়াসকে ধাক্কা মারে, চিল্লিয়ে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন তো এতদিন কেন বলেননি? এতদিন আপনার পেছনে ঘুরতাম, এতদিন পাত্তা দিতেন না। আর এখন শুনুন, আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে এখন ভালোবাসি না। আর বিয়ে সেটা কখনোই হবে না। এখন বাসবি কেন? এখন তো আকাশ আছে, এখন তো আকাশকে ভালোবাসিস। ভাইয়া, আহা চিল্লাচ্ছিস কেন? সত্যি কথাই তো বললাম। আজে বাজে কথা বন্ধ করো। আকাশ শুধু আমার ভাইয়া, আর ভাইয়ের থেকে বেশি কিছু আমি ওকে ভাবি না। তাই সব ফালতু কথা বলা বন্ধ করবে। রাগে চোটে টুকটুক পানি পড়ছে চোখ দিয়ে। চিল্লিয়ে কথাগুলো বলে রুম ত্যাগ করবে মিথিলা। এখানে এই মুহূর্তে আর থাকতে পারবে না সে। এদিকে মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে ইয়াস বাঁকা হাসে। রুমে দরজা আটকে দিয়ে কাউকে ফোন করে। ওপাশ থেকে কিছু বলতে ইয়াস হেসে দেয়। হাসতে হাসতে বলে, ওর থেকে দেখি তোমার বেশি কষ্ট হচ্ছে। সন্ধ্যার দিকে মিনহাজ হক, ইকবাল হক, মইনুল হক 3 ভাই বাড়ি ফিরছে। বাড়ির কিনিরা সব রান্নায় ব্যস্ত। রুকমা হক সবজি কাটতে কাটতে তিতলি হকের দিকে তাকিয়ে বলে, আপা কি হয়েছে তোমার, আজকে এত চুপচাপ? রুকমা হকের সাথে তাল মিলিয়ে আনোয়ারা হকও বলে, হ্যাঁ বড় আপা, তুমি আজকে কেমন মনমরা হয়ে আছো, কি হয়েছে? তিতলি হক দুজনের দিকে একবার তাকিয়ে বলল, না কিছু হয়নি। তুমি কিছু হয়নি বললে কি আমরা বিশ্বাস করে নিব? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না তেমন কিছু না আনোয়ারা, এমনি আজকে কথা বলতে ইচ্ছে করছে না। সে কি কথা, এমনি এমনি কেন মন খারাপ হবে? আচ্ছা তোমরা একটু রান্নার দিকটা দেখো, আমি আসছি। কথাটা বলে তিতলি হক রান্নাঘর থেকে বেরিয়ে যায়। রুকমা হক, আনোয়ারা হক তিতলি হকের যাওয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। তিতলি হক সোজা নিজের রুমে আসেন। রুমে মিনহাজ হক শুয়েছিলেন। তিতলি হককে দেখে উঠে বসেন। রান্নার টাইমে তিতলি হককে ঘরে দেখে খানিকটা অবাক হয় মিনহাজ হক। বউয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কিছু বলবে? তুমি কি অসুস্থ? তিতলি হক গিয়ে মিনহাজ হকের পাশে বসেন। মিনহাজ হকের মন মেজাজ দেখে বলেন, একটা কথা বলবো। বলো। তিতলি হক নীরব থাকে। মনে মনে কথা সাজান কিভাবে কি বলবেন, কিন্তু সে কিছুতেই মিলাতে পারছে না। মনে হচ্ছে মিনহাজ হক সবটা শুনলে তুলকালাম বাঁধবে। তিতলি হককে চুপ থাকতে দেখে মিনহাজ হক আবার বললেন, কি বলবে বলো। না কিছু না বলে তিতলি হক উঠে চলে যান। মিনহাজ হক ভ্রু কুঁচকে তাকান তিতলি হকের যাওয়ার দিকে। মনে মনে আহরা, এর আবার কি হলো? রাতে সবাই খেতে বসেছে, কিন্তু মিথিলা নেই। মিথিলাকে না দেখে মইনুল হক বলেন, পুতুল কোথায়? ইফা মইনুল হকের দিকে তাকিয়ে বলে, বুঝলে চাচুদের মেয়েকে মনে হয় জিন পেট ধরেছে, সারাদিন ঘর আটকিয়ে কি করে কেডা জানে। ইকবাল হক মেয়ের দিকে তাকিয়ে বলে, ইফা এসব বলে না, তুমি চুপচাপ খাও, পারলে মিথুকে ডেকে নিয়ে এসো। আমি যাব ওই শাকচুনিকে ডাকতে। নো, তার থেকে আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। ইফা চুপ হয়ে যায়। তিতলি হক বলে, আমি গিয়ে দিয়ে আসবো, তোমরা খেয়ে নাও। ইয়াস তিতলি হকের দিকে খেয়াল করলো। তিতলি হক তার ওর দিকে তাকিয়ে আছে। ইয়াস এবার ডাক দেয়, বড় মা। তিতলি হক চমকে উঠে বলে, হ্যাঁ কিছু লাগবে? না লাগবো না, যখন তখন এমনিতেই ডাকো কেন? ইফার কথা শুনে আকাশ বলে ওঠে, তুই সবার কথার মাঝে নাক গলাস কেন? আমার নাক আছে তাই গলাই, তাতে আপনার কি? আর আপনিও তো গলাচ্ছেন। কি? নাক। ইফার কথা শুনে পাশ থেকে মিহু হেসে দেয়। আকাশ মিহির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আপু হাসছ কেন? হাসি থামিয়ে চুপচাপ খা। একটা কথাকে কি থেকে কি বানাচ্ছিস? ইয়াসের কথায় মিহু হাসি থামায়, চুপচাপ খেতে থাকে। কিছুক্ষণ পর মিথিলা নামে নিচে, একটা বোতলে পানি ভরে আবার রুমে চলে যায়। সবাই খাওয়ার কথা বলতে মিথিলা পরে খাবে বলে চলে যায়। ইয়াস আর চোখে মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ওর ফোনে মেসেজ আসে। ইয়াস মেসেজটা দেখে হাসে। গালে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে মিথিলার ঘুম উড়ে যায়। ও পিটপিট করে চোখ তুলে তাকায়। সামনে কে আছে বোঝার চেষ্টা করে। সামনের ব্যক্তিটি চোখে পরিষ্কারভাবে ধরা দিতে সে ধর পড়িয়ে উঠে বসে। অবাক কণ্ঠে বলে, তুমি? সামনের ব্যক্তিটি ভাবলেশীন তাকিয়ে আছে ওর দিকে। মিথিলা ওর মুঠোফোনটা খুঁজে অন করে দেখে 12টা বেশি বাজে। ভ্রু গুটিয়ে বলে, এত রাতে এখানে কি করছো? আর আমার রুমের দরজা তো বন্ধ, কোথায় দিয়ে এসছো? ইয়াস ব্যালকনি দরজার দিকে ইশারা করে বলে, ওদিক দিয়ে আসছি। মিথিলা একবার সেদিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে,
কিন্তু আমি তো দরজা আটকিয়েছিলাম। ও, তাহলে হয়তো ভূতে খুলে দিয়েছিল তুই লাগানোর পর, কারণ ভূত জানতো আজকে আমি আসবো। মিথিলা দাঁত চেপে বলে, ফালতু কথা বাদ দাও, তুমি এখানে কেন এসছো? দেখতে এসেছি আমার ভবিষ্যৎ বউ বেঁচে আছে না মরে গেছে। মানে রাতে খাসনি কেন? এটা জানার জন্য তুমি এখানে এসছো? না। তাহলে? তোকে দেখার জন্য। আর তুই খেলি কি খেলি না এতে আমার কিচ্ছু যায় আসে না। মিথিলা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকায়। ইয়াস ঠোঁট টিপে হাসে। কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে উঠে চলে যায়। ভাইয়া, তুমি সত্যি আমাকে ভালোবাসো? কয়েক কদম যেতে পিছন থেকে মিথিলার বলা কথাটা শুনে থেমে যায় ইয়াস। পিছন ঘুরে মিথিলার কাছে আসে, ওর দিকে খানিকটা ঝুঁকে এক ভ্রু উঁচিয়ে বলে, ভালোবাসি? আমি ভালোবাসি না, তুই আমাকে ভালোবাসিস জন্য আমি তোকে ভালোবাসি। ইয়াসের কথা শুনে মিথিলা ভ্রু কুঁচকে ইয়াসের পানে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার মাথায় গাঁটটা মেরে ওখান থেকে চলে যায়। মিথিলা ইয়াসের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে, সে ভালোবাসে না, আবার আমি তাকে ভালোবাসি জন্য সে আমাকে ভালোবাসে। এ আবার কেমন ভালোবাসা? সকালে কলেজে যাওয়ার সময় বাড়ি থেকে মিথিলা ইফা বের হতে মিথিলার মুখ হাঁ হয়ে যায়। ইফাও চোখ বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে। সামনে ইয়াস বাইক থেকে নেমে দুজনের সামনে গিয়ে দাঁড়ায়। মিথিলার মুখটা বন্ধ করে বলে, হাতি ঢুকে যাবে। ইফার মাথায় গাঁটটা মেরে বলে, গরুর মতো এভাবে তাকিয়ে আছিস কেন? ইফা কয়েকবার চোখে পাতা ফেলে অবিশ্বাস্য সুরে বলে, ভাই, ছোট থেকে বড় হয়েছে, একদিনও দেখিনি তুই আমাদের স্কুলে বা কলেজে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছ। সব সময় তুমি আগে চলে যেতে, আবার মা আমাকে আর মিতুকে স্কুলে দিয়ে আসতে বললে কত বাহানা করতে। কোনোদিন কোথাও ঘুরতেও নিয়ে যাওনি, আর সেই তুমি আজকে আমাদের জন্য ওয়েট করছো। আমাদের কলেজ ছেড়ে দিবে বলে আমার অতি আনন্দের চিক্কুর দিতে মন যাইতেছে। এতটুকু বলে নাক টেনে কান্নার অভিনয় করে, আবার বলতে শুরু করে, জানো, আদৌ আমি ভাবতাম না আমার একটা ভাই আছে, তবে আজকে তোমারে ধইরা চিক্কুর পাইরা কানতে মন চাইতেছে। তুমি আমাদের এত ভালোবাসো ভাইয়া। ইফা থামতে ইয়াস বলে, তোর নাটক শেষ হলে ওই পিছনে আকাশ আছে, ওর সাথে চলে আসিস যা। ইয়াসের কথা শুনে ইফা বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। কিছুটা দূরে আকাশের বাইকের সাথে হেলান দিয়ে ফোন দেখছিল। ইফা ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে বলে, আমি এর সাথে যাব না, তার থেকে আমি একাই চলে যাব, তাও ভালো। সেটা তোর ব্যাপার। মিথিলা, তুই আমার সাথে আয়। ইফা চল ঝুলিয়ে বলে, তুমি কি আমার ভাই নাকি ওই শাকচুন্নির ভাই? অবশ্যই আমি তোর ভাই। আমি কেন মিথিলার ভাই হতে যাব? আমি তো মিথিলার জামাই। ইফা চোয়াল যেন এবার মাটি ছুঁল। চরম অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠল, কি, এই শাকচুন্নি তোমার বউ? কবে বিয়ে করলে তোমরা? আর এই শাকচুন্নিকে কেন বিয়ে করেছ? আল্লাহ, কি সর্বনাশ করেছ। মিথিলা এতক্ষণ চুপচাপ এদের নাটক দেখে গেলেও এবার চুপ থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে ইফার দিকে তাকিয়ে বলল, ওই চুন্নি, তুই আমাকে বারবার কেন শাকচুন্নি বলছিস? আর তোর ভাইকে আমি কেন বিয়ে করতে যাব? দেশে কি ছেলের অভাব? ইফা ভাব নিয়ে বলে, দেশে ছেলের অভাব পড়বে কেন? আমার ভাই কত হ্যান্ডসাম, প্রেমে পড়তেই পারিস। তবে তোর মতো শাকচুনির সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইয়া, তুমি অফিস যাবে না? যাও। আমারও ঠেকা নাই তোর ভাইকে বিয়ে করার, যত সব। দুজনে ঝগড়ার মাঝে আকাশ ওদের সামনে এসে দাঁড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মিথু? কিছু না ভাইয়া, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, গেলাম আমি। এদিকে ইয়াস ইফার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন ওকে দুইটা চটকানি দিতে পারলে শান্তি লাগতো। ভাইয়ের প্রেমে কিভাবে বাধা দিচ্ছে বেয়াদব্বে। ইয়াস আকাশের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে আকাশ ইফার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। আরে, আপনি আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? আজব, হাত ছাড়ুন। আকাশ বাইকের কাছে নিয়ে গিয়ে ইফার হাত ছেড়ে দেয়। ইফার হাত ছাড়তে ও রাগী কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? রাস্তাঘাটে এভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছেন। আকাশ বাইকে উঠে ইফার দিকে তাকিয়ে বলে, ওঠ। যাব না আমি আপনার সাথে। আকাশ মৃদু স্বরে ধমকে বলে, তোকে উঠতে বলছি, ওঠ, বেশি কথা বলে খবর আছে। ইফা আকাশের কথা কানে না তুলে সামনের দিকে হাঁটা দেয়। আকাশ বাইক থেকে নেমে ইফার সামনে গিয়ে দাঁড়ায়। চাপা কণ্ঠে বলে, উঠবি না বাইকে? না, উঠবো না। কি করবেন আপনি? কি করব? আচ্ছা তুই যা। ইফা সামনে হাঁটতে থাকে। কিছু দূর যেতে থেমে যায়। আকাশ আর আসছে না দেখে ইফা পিছনে তাকিয়ে আকাশকে খুঁজতে খুঁজতে হাঁটতে থাকে।
পাশে থেকে কারো শীষ বাজানোর শব্দে পাশ ফিরে তাকায়। আকাশকে দেখে চোখ ছোট ছোট করে বলে, আপনি এখানে কখন আসলেন? পিছন কাকে খুঁজছিলে? কাউকেই না। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? তোর পাশাপাশি আমি যাচ্ছি। আমি পিছন পিছন কখন আসলাম? দেখুন। কি দেখবো? বিরক্তিকর। জানি। ইফা চুপ হয়ে যায়। এর সাথে কথা বলার থেকে চুপ থাকা হাজার গুণ শান্তি। কয়েক মিনিট অতিক্রান্ত হতে আকাশ গুনগুন করে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ইফা থেমে যায়। ইফা থামতে আকাশও থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে ঘুরে দাঁড়ায়। দাঁতে চেপে বলে, সমস্যা কি আপনার? এইভাবে আমার পিছনে পড়েছেন কেন? দেখ, সকাল থেকে আমি তোর পাশাপাশি আছি, বারবার পিছনের কথা কেন বলছিস? ভাইয়া। মিথু কিন্তু ইয়াশ ভাইকে ভাইয়া বলে। তো? ওদের কিন্তু এখন প্রেম হয়েছে। তো তো করছিস কেন? আচ্ছা যাই হোক, আজকের মতো এটুকু থাক। তুই একা চলে যেতে পারবি? না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। নিন। আকাশ বাঁকা হেসে বলে, আচ্ছা এদিকে আয়, নিচ্ছি। ভাইয়া, আপনি যদি এখন না যান খুব খারাপ হয়ে যাবে বলছি। আকাশ এবার হেসে দেয়। ইফার গাল টেনে দিয়ে বলে, আচ্ছা ভাই। আকাশ চলে যেতে ইফা সামনে যেতে যেতে বিড়বিড় করে, অসহ্যকর। মিথিলা, তোকে কিন্তু বলছি বাইকে উঠতে, রাগ উঠাস না। আমি উঠবো না। আর তুমি এভাবে আমার সাথে আসতেছো কেন? তোমার তো কাজ আছে। তুই আমাকে ভালোবাসিস তাই তোর সাথে আসতেছি। মিথিলা হাঁটা বন্ধ করে থামে, গাল ঘুরিয়ে ইয়াসের দিকে তাকায়, মৃদু হেসে বলে, আমি তো ভালোবাসতে জানি না ভাইয়া, তুমি তো বলো তোমার ওপর থেকে আমার মন উঠে গেছে। আমি এখন আকাশ ভাইয়াকে ভালোবাসি। দেখো, এসব কথা বাদ দাও। তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। কিন্তু তোমার মতে আমি আজকে তোমাকে ভালোবাসি, কিন্তু দুদিন পর হয়তো অন্য কাউকে ভালোবাসবো। তোমার মনে যাকে নিয়ে সন্দেহ আছে তাকে কেন ভালোবাসবে বলো? মিথিলা কথাটা বলে হালকা হেসে সামনে হাঁটা ধরে। ইয়াস মিথিলা যাওয়ার পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে বসার ঘরে বড়রা সবাই মিহুর বিয়ে নিয়ে আলাপ আলোচনায় বসেছে। মিহুর বিয়ের বেশি দিন বাকি নেই। বিয়েতে কাকে কাকে নিমন্ত্রণ করা হবে, বাড়ি কিভাবে সাজানো হবে, এসব কথা বলাবলি করছে বড়রা। মিহু, ইফা, মিথিলা তিনজন খেয়ে দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেছে। আকাশ ইয়াস বড়দের সাথে বিয়ের বিষয়ে আলাপ থেকে গেছে বললে ভুল হবে। তাদের মেনহাজক রেখে দিয়েছেন, দুজনকে কাজ বুঝিয়ে দিবেন বলে। ইয়াস একবার আকাশের দিকে তাকায়, আকাশও ঘাড়ুচি ইয়াসের দিকে তাকায়, ঠোঁট উল্টায়। দুজনে আবার মিনহাজ হকের কথায় মনোযোগ দেয়। মিথিলা মনমরা হয়ে বিছানার উপর বসেছিল। মিহু ওর পাশে বসে বলে, কিরে, জামে মরছে নাকি? এভাবে বসে আছিস কেন? মিথিলা মিহুর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে আপু? হ্যাঁ যাব, তুই খুশি হবি না? মিথিলা মিহুর মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি অনেক পচা আপু। তার জন্যই চলে যাব। মিথিলা এবার শক্ত করে বোনকে জড়িয়ে ধরে আবদার করে বলে, তুমি বিয়ের পর প্রতিদিন এই বাড়িতে আসবে বলো? মিহু মিথিলার মাথায় হাত রাখে, মৃদু কণ্ঠে বলে, বিয়ের পর প্রতিদিন কিভাবে আসবো বলতো? আমি আসতে চাইলেও ও বাড়ি থেকে কি আমাকে আসতে দেবে? মিথিলা চুপ থাকে, শক্ত করে বোনকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ যেতে মিহু মিথিলার মাথা উঠিয়ে বলে, হয়েছে, এখন আর ভালোবাসতে হবে না। এতদিন এই ভালোবাসা কোথায় ছিল? এখন চলে যাচ্ছি, এখন ভালোবাসতে আসে। বিয়ে করো না, এখন থেকে অনেক ভালোবাসবো। তাহলে এখন শুনছিস? একেবারে চলে যাব, তাই এখন ভালোবাসতে এসেছি। যা সর। মিথিলা মুখ ঘুরিয়ে বলে, তুমি আমার ভালোবাসা বুঝলে না আপু। আসলে আমার ভালোবাসা কেউ বোঝে না। হয়েছে, আর মুখ ঘোরাতে হবে না। আমি জানি আমার বোন আমাকে অনেক ভালোবাসে। মিহু মিথিলাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তখন ইফা রুমে প্রবেশ করে। রুমে ঢুকে মুখ বাঁকিয়ে বলে, ঢং কম করো, এত ভালোবাসি কি লিগা করতাছো দুজন? মিহু ইফার দিকে তাকিয়ে বলে, আমি চলে গেলে তোর খারাপ লাগবে না ইফু? তোমার কি মনে হয় তুমি চলে গেলে সবচেয়ে কষ্ট আমার হবে? এই শাকচুনির সাথে থাকা লাগবো আমার। কথাটা বলে ইফা হাই উতাস করতে লাগলো। মিথিলা রেগে মিহুর দিকে তাকিয়ে বলে, আপু, ওই শাকচুনিকে আমাকে শাকচুনি বলতে না করো, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা থাম ইফা, এদিকে আয়। ইফা মিহুর কাছে গিয়ে বসে। মিহু ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, দুজনকেই খুব মিস করব। আমরাও।
মিহু হেসে দুজনের কপালে চুমু খায়। মিথিলা আর ইফাও হেসে মিহুকে জড়িয়ে ধরে দুপাশ থেকে। চুপচাপ কেন বলো তো? সামনে বসা ব্যক্তিটির কথায় ইয়াস তার দিকে নজর দেয়। সামনে বসা ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, কি করব তাহলে? খুশি হওয়ার মতো কিছু হয়েছে? কেন ভালোবাসি বলনি? সুযোগ দিলে তো। এই মেয়েকে কিছু বলার আগে আমাকে কথা শুনিয়ে চলে গেল। ওকে নাকি আমি সন্দেহ করছি। সেদিন রাগের মাথায় কি বলেছিলাম সেটা ধরে বসে আছে। সামনে বসা ব্যক্তিটি এবার হেসে দেয়। ইয়াস সে হাসি দেখে ভ্রু কুঁচকায়। ও হাসি কি বলল, অভিমান করেছে বুঝলে, তাই এমন করছে। আর তোমার না জেনে ওগুলা বলা ঠিক হয়নি। ভাগ্যিস আমি সেদিন তোমাদের দেখছিলাম, না হলে এতদিন দুজন দুদিকে থাকতে। তো রাখবো না? আমাকে রেখে অন্য কাউকে প্রিয় বলবে, অন্যজনের সাথে এত মিশবে, আমি রাখবো না? কবে থেকে ভালোবাসো ওকে? ইয়াস প্রশ্নটা শুনে চুপ থাকলো কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ অতিক্রম হতে পড়ল। জানি না কবে থেকে ভালোবাসি, শুধু জানি ভালোবেসে ফেলেছি ওকে আমি। এতদিন ও আমাকে ভালোবাসি ভালোবাসি বলে জ্বালাতন করতো, প্রচুর বিরক্ত হতাম। আর আজকে সেই আমি ওর পিছনে ঘুরছি, ও আমাকে ইগনোর করছে। এতদিন তোমার সময় ছিল, এখন ওর সময় এসেছে। ঘুরতে থাকো, দেখো মেয়ে কবে তোমাকে ভালোবাসে বলে। কথাটি বলে সামনের ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকে। ইয়াসকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? এখনো কোনো কিছু হয়নি। হতে কখন? হ্যাঁ, আগে তোমারটা ঠিক করো মামা। তোমারটা কি পটেছে? আমারটা বাদ দাও, জীবনে প্রেম হবে না আমার। যে রণচন্দ্রের রূপ তার। ইয়াস এবার হেসে দেয়। ইয়াসের হাসি দেখে সামনে বসা ব্যক্তিটি মুখ বাঁকিয়ে বলে, হেসো না তো। আচ্ছা আমি সুযোগ করে দিয়েছি, এখন পটাতে না পারলে আমি কিছু করতে পারবো না। সামনের ব্যক্তিটি বাঁকা হেসে বলে, পড়তে তো তাকে হবেই। ছোটবেলা থেকে যাকে চেয়ে আসছে তাকে তো অন্য কারো হাতে দেওয়া যাবে না। ইফাজকে মিহুর রুম রেখে মিথিলা রুমে শুতে এসেছে। এটা দেখে মিথিলা কিছুক্ষণ পাথরের মতো বসে থেকে ইফার দিকে চেয়েছিল। মানে আজকে সকাল থেকে আজব আজব জিনিস করছে। প্রথমে ইয়াস, এখন ইফা। মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে ইফা ওর সামনে গিয়ে তুড়ি বাজায়। মিথিলা কয়েকবার চোখের পলক ফেলে আবার ইফাকে দেখতে থাকে। এভাবে কি দেখছো? আচ্ছা একটা কথা বলো তো, কি? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে নাকি উঠে নাই? রাখো তো তোমার সূর্যের কথা, আগে আমাকে শুতে দাও, ঠান্ডা অনেক। সত্যি তুই আমার সাথে আমার রুমে শুতে এসছিস? ইফা এবার বিরক্ত হয়ে বলে, না, তোমার সেবা করতে এসেছি, একটা দিন শুতে এসেছি, তাই এমন করছো? মিথিলা ওর পাশের জায়গা খালি করে দিয়ে বলে, আচ্ছা এখানে শুয়ে পড়, আমি আবার কাউকে মুখের উপর না করতে পারি না। আচ্ছা না করতে হবে না, চলে যাচ্ছি, একটা দিন এসেছিলাম তাই এমন করলা? ইফা যেতে নিলে মিথিলা ওকে থামতে বলে, আরে দাঁড়া, শুয়ে পড়, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। ইফা গিয়ে শুয়ে পড়ে। মিথিলার রুমে দরজা আটকে লাইট নিভিয়ে এসে ইফার পাশে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যেতে দুজন একসাথে দুজনের দিকে ঘুরে বলে ওঠে, শোনো। ইফা ব্রুকুচকে তাকায় মিথিলার দিকে। মিথিলাও ব্রুকুচকে তাকায়। ইফা বলে ওঠে, আচ্ছা তুমি আগে বলো। মিথিলাও বলে, না তুই আগে বল। তুমি বলো। আচ্ছা দুজন একসাথে বলি, আমি 1 2 3 বলতেই বলবি, ঠিক আছে? আচ্ছা। মিথিলাও শুনতে শুরু করে, 1 2 3, তোর ভাইকে আমার পিছু ছেড়ে দিতে বলবি। তোমার ভাইকে আমার পিছু ছেড়ে দিতে বলবা? দুজন একসাথে একই কথা বলে অবাক হয়ে তাকায়। মিথিলা শোয়া থেকে উঠে বলে, আমার ভাই। ইফাও একইভাবে বলে, আমার ভাই? হ্যাঁ তোর ভাই। তোর ভাইকে বলবি আমার পিছু ছেড়ে দিতে। তোর ভাইকে আমি আগে ভালোবাসতাম, এখন বাসি না। আর তোমার এই আকাশ ভাইকেও বলে দিবে আমাকে যেন বিরক্ত না করে, আমার পিছু পিছু যেন না ঘুরে। আকাশ ভাইয়া তোর পেছনে কেন ঘুরবে? আমার ভাই তোর পিছনে কেন ঘুরবে? ঘুরলে তুই ঘুরবি। তাহলে আকাশ ভাইয়াও তোর পেছনে ঘোরে না, তুই আকাশ ভাইয়ের পিছনে ঘুরিস মনে হয়। ইফা রেগে বলে, মিথুর বাচ্চা, শাকচুন্নি, না জেনে কথা বলবি না। মিথিলা রেগে বলে, তুই চুন্নি, তুইও না জেনে কথা বলবি না। দেখ শাকচুন্নি। তুই কি দেখাবিস চুন্নি? দাঁড়া। বলে ইফা মিথিলার চুল টেনে ধরে। মিথিলা ব্যথা পেয়ে বলল, ওই চুন্নি শয়তান, তুই আমার চুল ধরেছিস কেন? ছাড়। তুই আমার কথা বিশ্বাস করস না কেন? তোর এমনি হওয়া উচিত। মিথিলা এবার ইফার দিকে তেড়ে যায়। ও ইফার পিঠে কয়েকটা কিল দিয়ে বলে, ছাড়তে বলছে কিন্তু। ইফা কেঁপে গিয়ে বলে, তুই আমাকে মারলি কেন?
তুই আমাকে মারবি আর আমি চুপ থাকবো ভেবেছিস? মিথিলা কথাটা বলে ইফার চুল টেনে ধরে। কিছুক্ষণ মারামারি করে হাঁপিয়ে যেতে দুজন থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, যেন সুযোগ পেলে এখনই একে অন্যকে খতম করে দিত। মিথিলা কিছুক্ষণ ক্ষিপ্ত দৃষ্টিতে থেকে শুয়ে পড়ে। ইফাও বেঞ্চি কেটে মিথিলার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। হক বাড়িতে এখন মেহমানে ভরপুর। মিহুদের কম আত্মীয় থাকায় খুব কম লোকই এসেছে। মিহুর বিয়ের 3 দিন বাকি। আজকে মিহুর নানু বাড়ি সবাই চলে এসেছে। মিহুর বাবারা 3 ভাই, কোনো বোন নেই বিধায় তাদের পরিবারের কেউ আসেনি। মিনাঝক নীলাদের রায়ানদের নিমন্ত্রণ করেছে, তারা রাতের ভেতর চলে আসবে বলেছে। মিথিলা মিহুর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাথে মিথিলার মামাতো 2 বোন, খালাতো ভাইও যোগ দিয়েছে। সবার আড্ডার মাঝে ইয়াস আর আকাশও ওই রুমে ঢোকে। ইয়াস আর আকাশকে ঢুকতে দেখে প্রথমে মিথিলা উঠে পড়ে। মিথিলা উঠতেই ইফা উঠে পড়ে। দুজনে সবাইকে বাহানা দিয়ে চলে যায়। আকাশ আর ইয়াস একে অপরের দিকে তাকিয়ে রুমের ভেতরে যায়। মিহু দুজনকে দেখে বলে মন খারাপ করে বলে, কিরে তোদের তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকিস? আমি চলে যাব, তোদের সেদিকে কোনো খেয়াল নেই? আকাশ আর ইয়াস মিহির দুপাশে বসে পড়ে। ইয়াস মিহুর দিকে তাকিয়ে বলে, তোর হিটলার বাপ তো আমাদের পেয়ে বসেছে, কালকে থেকে কাজ বোঝাচ্ছে। মিহু কপাল কুঁচকে বলে, হিটলার কি? হ্যাঁ, আমার বাবার বিষয়ে কিছু বলে আমি কিন্তু চুপ থাকবো না। হয়েছে বাবা পাগলি মেয়ে। আকাশের কথা শুনে মিহু ভেঙচি কাটে। ফের দুজনের দিকে তাকিয়ে বলে, কষ্ট পাবি না দুজন? আকাশ না পেলেও ইয়াস তুই। আকাশ সোজা মিহুর দিকে ঘুরে বলে, আমি এতদিন দূরে ছিলাম বলে কি তুমি চলে যাওয়াতে কষ্ট পাবো না? এটা কিভাবে বলতে পারলে? কষ্ট পেলে তো আর এতদিন দূরে থাকতি না। আচ্ছা, এতদিন তোমাদের থেকে দূরে থেকে কি আমরা সুখী ছিলাম? মিহু আকাশের মাথার চুলগুলো হাত দিয়ে নেড়ে বলে, হয়েছে, বুঝেছি, তুই অনেক কষ্ট পাবি। মিহু কি? ইয়াস অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবে। মিহুর দিকে তাকিয়ে বলে, না কিছু না, আসছি আমি বলে ইয়াস ওখান থেকে উঠে চলে যায়। মিহু ইয়াসের যাওয়ার পানে তাকিয়েই আকাশকে বলে, ওর আবার কি হলো? আকাশ ঘাড় উঁচিয়ে বলে, জানি না, আচ্ছা আমি দেখে আসছি। আকাশ চলে যেতে মিহুর মামাতো 2 বোন আর খালাতো ভাইয়ের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। মিথিলা নিজের ঘরে এসে ফোন ঘাটছিল। তার মন ফোনের থেকে নিজের ভাবনায় বেশি ছিল। ফোনের দিকে তাকিয়েই ভাবছিল কিছু। তখন রুমে দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। ইয়াসকে দেখে উঠে বসে। ইয়াস দরজা চাপিয়ে দিয়ে মিথিলার কাছে আছে। বিছানা থেকে টেনে তুলে শক্ত কণ্ঠে বলে, সমস্যা কি তোর? পালাচ্ছিস কেন আমাকে দেখে? মিথিলা ইয়াসের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমাকে দেখে পালাবো কেন? তোমাকে দেখে পালানোর কোনো কারণ? ইগনোর করছিস আমাকে? শোন, ভাব কম কর। এতদিন আমার পিছনে ঘুরেছিস, এখন ঢং করছিস? ঢং করছি না তো, তোমার পিছু ছেড়ে দিয়েছি। তোমার তো খুশি হওয়ার কথা। এতদিন তোমার পিছু ঘুরতাম বলে বিরক্ত হতে। এখন নিশ্চয়ই শান্তিতে আছো? না, শান্তিতে নেই। কারণ ইয়াস কিছুক্ষণ চুপ থাকে। মিথিলার দিকে তাকিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে ওঠে, কারণ আমি তোকে ভালোবাসি। ইয়াসের কথাটা কর্ণকুহর যেতে মিথিলা স্থির হয়ে যায়। এ কথাটা ও এতদিনে শুনতে চেয়েছিল, আজকে শুনছে। হ্যাঁ, ও ঠিকই শুনেছে। ইয়াস ওকে ভালোবাসি বলেছে। মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াসের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে চোখ কোটরে অশ্রু জমাট বেঁধেছে। ইয়াসের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে চোখের কোটরে থাকা পানিটুকু মুছে দেয়। গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে মিথিলার পানে। কিছুটা এগিয়ে মিথিলার কপালে চুমু আঁকে। মিথিলা চোখ বন্ধ করে স্পর্শটুকু অনুভব করে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে কাউকে দেখতে না পেয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। নীলারা রাতে চলে এসছে, তাদের আগে খেতে দেওয়া হয়েছে। মিথিলা, ইফা, মিহুর কাজিনরা সবাই ড্রয়িং রুমে সোফায় বসেছিল। মিথিলা গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা সেটা খেয়াল করে খাওয়ার মাঝে মিথিলার দিকে তাকায়। মিথিলা তখনও নীলার দিকে তাকিয়েছিল। মিথিলার এভাবে তাকানো দেখে নীলা ভ্রু কুঁচকে নেয়। ও কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোনিবেশ করে। দুজনে চোখাচোখি দেখে পাশ থেকে ইফা টিটকিরি মেরে বলে, নীলাপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নীলাপুর দিকে এভাবে তাকিয়ে থাকলেই সে ভাইয়ার পিছু ছেড়ে দিবে না। মিথিলা ঘুরে ইফার দিকে তাকায়। কালকে রাতের মারামারি, সারাদিন কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। ইফার কথা শুনে মিথিলা মাথা নাড়ায়। নীলাকে কিভাবে তোর ভাইয়ের পিছু ছাড়াতে হয় সেটা আমি দেখে নিব। কালকে না বললা আমার ভাই তোমার পিছু ঘুরে?
তো আজকে নীলাকে নিয়ে এসব কেন বলছো? নীলা আপু ভাইয়ার পিছু ঘুরুক আর না ঘুরুক তাতে তোমার কি? মিথিলা দাঁত চেপে বলে, সব কথা তোকে বলতে হবে? ওই নীলা তোর ভাইয়ের সাথে মিশলে আমার সহ্য হয় না। সো যদি তোর ভাইয়ের দিকে তাকায় আমি তো ছেড়ে দিব না, আর এখন তো আরো না। ইফা আর কথা বলে না, চুপ হয়ে থাকে। ও পাশে বসা মিহুর দুই খালেতো বোনের সাথে কথা বলায় চোখ দেয়। মিথিলা আবার নীলার দিকে তাকায়। নীলা তখনও খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়াস আর আকাশ দুজনে নিচে আসে। ইয়াসকে দেখে নীলার বাবা ওকে ডাক দেয়। ইয়াস কাছে গিয়ে তার ভালো মন্দ জিজ্ঞেস করে, তো দিনকাল কেমন যাচ্ছে? এই তো বেশ ভালোই। আপনাদের কি অবস্থা? আমরাও আলহামদুলিল্লাহ। তো এত রাতে দুজন কোথায় যাচ্ছ? এই তো একটু বাইরে মামা, একটু পরেই চলে আসবো। ইয়াস কথাটা বলতে নীলার বাবা ওকে যেতে পারে। ইয়াস আর আকাশ সামনে মেইন দরজার দিকে হাঁটা দিতে নীলা ইয়াসের যাওয়ার পানে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে। মিথিলা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ইয়াসের রুমে পাড়ি দিয়ে নিজের রুমে যাবে, কিন্তু ইয়াসের রুমের দরজার সামনেই সে থেমে যায়। ভিতর থেকে আসা কথাগুলো কান পেতে শুনতে থাকে। শোনো, বোঝার চেষ্টা করো। নীলা প্লিজ দেখো, আমি বলছি তো আমি এসবের ভিতরে নাই। কারণ কি ইয়াস, বলো কারণ কি? আমার বাবা ফুপু কিন্তু আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি রাজি না হলে কিন্তু কি? বিয়ের কথা শুনে মিথিলা দূরে সরে আসে। জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার চোখের পলক ফেলে। ইয়াস আর নীলার বিয়ে? মেজমা ওদের বিয়ে ঠিক করেছে। ইয়াসকে কি নীলার সাথে বিয়ে দিয়ে দেবে? ইয়াসের সাথে নীলার বিয়ে কথাটা ভাবতে মিথিলার শরীর অসাড় হয়ে আসে। সে ওখান থেকে আস্তে আস্তে নিচের রুমের দিকে আগায়। মাথায় ঘুরপাক খায় নানা প্রশ্ন। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। হক বাড়ি, বড় মেয়ের বিয়ে বলে কথা। আজকে সন্ধ্যায় মিহুর গায়ে হলুদ। পুরো বাড়িটা সাজানো হচ্ছে। ইয়াস আকাশও যোগ দিয়েছে তাতে। মেয়েরা সব মিহুর ঘরে বসে আড্ডা দিচ্ছে। তাদের এখনো কোনো কাজ করতে বলা হয়নি। আড্ডা দেওয়ার এক পর্যায়ে ইফা বলে উঠল, জানো তোমরা মিহু আপুর বিয়ের কয়েকদিন পর আমার ভাইয়ের বিয়ে? ইফার কথাটা শুনে সবাই অবাক হলেও মিথিলা একটুও হলো না, বরং সে ইফার কথায় বেশ বিরক্ত হলো। মেয়েটা কালকে থেকে ওর কানের কাছে ইয়াসের বিয়ের কথা বলেই যাচ্ছে। সুযোগ পেলেই বলছে। এখন আবার শুরু করেছে। ইয়াসের বিয়ে কার সাথে? কই, আমি তো জানি না। মিহুর অবাক কণ্ঠে বলা কথাটা শুনে ইফা বলে, আরে জানবা কিভাবে? কাউকে এখনো জানানো হয়নি। আর বিয়েটা যার সাথে তাকে তোমরা সবাই চিনো। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। নীলা ইফার দিকে তাকিয়ে মনে মনে ভাবে ইফা হয়তো ওর কথা বলবে, তাই মাথা নিচু করে একটু লজ্জা পাওয়ার অভিনয় করে। ইফা এটা ভালোই এনজয় করছে। তখন সবাই একসাথে